হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকের থেকে শুরু হচ্ছে দুর্দান্ত একটা সিরিজ, যেটা হচ্ছে ক্লাস ইলেভেনের তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ক্লাস ম্যাথমেটিক্স। এবং আমি এনশিওর করছি যে এই যে ম্যাথসের ক্লাসগুলো হবে ক্লাস ইলেভেনের, এই ক্লাসের টোটাল সিরিজটা যদি দেখো তোমরা, তাহলে তোমরা 40-40 স্কোর করতে পারবে। ঠিক আছে, এই জন্য এই সিরিজটার নাম রেখেছি আমি টার্গেট 40-40। ঠিক আছে, আমাদের ফার্স্ট সেমিস্টারে টার্গেট থাকবে 40-40 পাওয়া। যদিও ক্লাস ইলেভেনে এর আগের বারে যারা স্টুডেন্ট ছিল বা পুরোনো যারা স্টুডেন্ট আছে তাদের কাছে যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে দেখবে ক্লাস ইলেভেনে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের নাম্বার পাওয়াটা টাফ। কেন টাফ? তার কারণ হচ্ছে ক্লাস ইলেভেনে হচ্ছে 10 থেকে শুরু করে নিয়ে যে জাম্পটা, সেই জাম্পটা অনেক বেশি, অনেক লেভেলটা অনেক হাই হঠাৎ করে। এই জন্য ক্লাস ইলেভেনের অঙ্কগুলো পড়ে বোঝা একটু টাফ, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা তারপর মনে থাকে। এই জন্য ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স দুটো সাবজেক্টেই, এমনকি কেমিস্ট্রিতেও ক্লাস ইলেভেনটা শুধু সময় লাগে যে বুঝতে, আমি ঠিকঠাক বুঝতে পারছি কিনা, অঙ্কগুলো ধরতে পারছি কিনা, আমি ওই লেভেলে পৌঁছাতে পারছি না। বাট আমাদের এই যে তোমাদের যে সেমিস্টার ওয়ান করে দিয়েছে, যেখানে শুধুমাত্র তোমাদের এমসিকিউর কোশ্চেন হবে, এই এমসিকিউ কোশ্চেন কিন্তু সলভ করে নিয়ে তোমরা 40-40 পেতে পারো। আমার টার্গেট এটাই থাকবে যে আমি যেন তোমাদের এত সুন্দরভাবে কনসেপ্ট বুঝিয়ে দিতে পারি। ইউটিউবে এই যে সিরিজটা আসবে, যে সিরিজের মাধ্যমে তোমরা অবশ্যই 40-40 পেতে পারো। ইউনিট যে ওয়ান আছে তোমাদের, যে ফার্স্ট ইউনিটের মধ্যে যে আছে সেট থিওরি, সেট রিলেশন, ঠিক আছে, রিলেশন অ্যান্ড ম্যাপিং ফাংশন, ঠিক আছে, এই যে তিনটে জিনিস আছে, ঠিক আছে, সেট, সম্বন্ধ এবং অপেক্ষক, এই তিনটে আছে। এই তিনটের টোটাল ক্লাসগুলো বানানো কমপ্লিট, এবং এই ক্লাসগুলো হচ্ছে টোটাল 16 ক্লাসেস, 16টা ক্লাস আছে। এবং আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারি, এই যদি 16টা ক্লাস তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের এইখান থেকে সেট, রিলেশন, ফাংশন, এই যে পার্টটা আছে, ইউনিট ওয়ানটা আছে, ইউনিট ওয়ানের যতই পরীক্ষায় আসবে না কেন সবাই ফুল মার্কস পাবে। আমার টার্গেট এটাই থাকবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি সেমিস্টার ওয়ানের ক্লাস। আমাদের যে সেট থিওরি, দেখো আমাদের ক্লাসগুলো কী করে হবে, আমি যদি একটু ওভারভিউ দিই তোমাদের, যেহেতু এটা প্রথম ক্লাস, আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যে কীরকম করে হবে। যে সবার প্রথমে আমাদের এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে তিনটা ক্লাস আছে, এই তিনটা ক্লাসে অনলি থিওরি ডিসকাস করা হবে, থিওরিগুলো, এবং তার সঙ্গে এক্সাম্পল দিয়ে ডিসকাস করা হবে। 4 নম্বর যে ক্লাসটা থাকবে, 4 নম্বর ক্লাসের লং কোশ্চেন, বড় কোশ্চেন সলভ করতে হবে। দেখো তোমাদের বড় কোশ্চেন পরীক্ষায় আসবে না, আমি জানি, তোমরাও জানো, বাট বড় কোশ্চেনগুলো যে আমাদের অঙ্কগুলো করতে গেলে কীভাবে অ্যাপ্রোচ নিতে হয়, কীভাবে অঙ্কগুলো সলভ করতে হয়, সেটা তুমি বড় কোশ্চেন না করলে শিখবে না। একটা ক্লাস আমাদের ডেডিকেটেড থাকবে বড় কোশ্চেন, মানে বিভিন্ন ভ্যারাইটি টাইপের কোশ্চেনগুলো সেট থিওরি কীভাবে সলভ করতে হয়, এই ক্লাসের ক্ষেত্রে বলছি। ক্লাস নাম্বার 5 আর ক্লাস নাম্বার 6, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য, কারণ এখানে এমসিকিউ প্র্যাকটিস থাকবে, অনলি এমসিকিউ। ক্লাস নম্বর 5-এ আছে এসএন ডেতে যতগুলো এমসিকিউ আছে, 23টা এমসিকিউ আছে তোমাদের সেট থিওরির, সবগুলো কোশ্চেন এইখানে 5 নম্বর ক্লাসে সলভ করা আছে। 6 নম্বর ক্লাসে হচ্ছে তোমাদের আরেকটা যে বই আছে, সাঁতরার বই, যদি তোমাদের সাঁতরার বইটা থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে কোনো অসুবিধা নেই, বাট আমি করিয়ে দেবো। সাঁতরার বইয়ে যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো সলভ করবো তা, এবং 6 নম্বর ক্লাসে সাঁতরার বইয়ের সঙ্গে সঙ্গে, মানে দেখো যেই কোশ্চেনগুলো এখানে হয়ে গেছে, কিছু কমন কোশ্চেন আছে, কমন কোশ্চেনগুলো বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলো করবো, এবং তার সঙ্গে তোমাদের যে কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করবো। এইভাবে দেখবে করলে তোমাদের যে সেট থিওরির যে যত রকমের প্রবলেম আছে, যত রকমের এমসিকিউ কোশ্চেন আছে, সমস্ত ধরনের কমপ্লিট হয়ে যাবে। আর এটুকু ঠিক, তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো, তাহলে আমার মনে হয় যে 40-40 তোমরা স্কোর করতে পারে, মানে অ্যাটলিস্ট 38 তো করতেই পারবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আজকে আমাদের ক্লাস, ফার্স্ট ক্লাস সেট থিওরি ক্লাস নাম্বার 1। এটা যদিও ক্লাস 11-এর সেমিস্টার 1, তবে তোমরা যদি ক্লাস 11-এ নাও পড়ো, তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করো এবং সেট থিওরি দেখতে চাও, তাও তোমাদের জন্য ইকুয়ালি হেল্পফুল হবে এগুলো। ঠিক আছে, চলো শুরু করি। তো কী কী পড়বো আজকে সেট থিওরির ক্লাসে, সেটা আমাদের এখানে ডিসকাস করা আছে। সেটা হচ্ছে কি, সংজ্ঞা পড়বো, কিছু সিম্বল, চিহ্ন নতুন নতুন শিখবো। আমি ধরে নিচ্ছি যে তোমরা কিছুই জানো না, 0 লেভেল থেকে শুরু করছি, সেই হিসাবে পড়াবো আমি। তারপর প্রেজেন্টেশন, কিছু সেট থিওরিকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, মানে সেটকে কতভাবে প্রেজেন্ট করতে হয় সেটা লিখবো। কিছু সংজ্ঞা পড়বো, নতুন নতুন সেট টাইপের, সাবসেট কাকে বলে শিখবো, ইকুয়াল সেট কী করে প্রমাণ করতে হয় সেটা শিখবো, ইউনিভার্সাল সেটের কনসেপ্ট শিখবো, তার সঙ্গে পাওয়ার সেট কাকে বলে, ভেন ডায়াগ্রাম দিয়ে কিছু কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের ক্লাসের টপিক, আলোচনার বিষয়। তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। দেখো সবার প্রথমে সেট। তো দেখো সেট কাকে বলে, সংজ্ঞাটা সবার প্রথমে পড়বো। সেট কাকে বলে,
তো জর্জ ক্যান্টর নামে একজন বিজ্ঞানী ছিলেন যিনি সেট থিওরির জনক, ঠিক আছে। উনি সবার প্রথমে সেট থিওরি সম্পর্কে এই ডিসকাশনগুলো করেছিলেন। যাই হোক, সেট মানে হচ্ছে এমন কিছু কালেকশন। দেখো, সেটের ব্রড মানে যদি হয় তাহলে কালেকশনই হয়, কিছুর যে কোনো জিনিসের কালেকশন। কিসের কালেকশন? যে কোনো কিছুর কালেকশন। এই কালেকশনগুলো যদি বৈশিষ্ট্য মানে 3টে বৈশিষ্ট্য, তাহলে সেটা হচ্ছে সেট, ঠিক আছে। 3টে বৈশিষ্ট্য যদি মানে কোনো কালেকশন, সেই কালেকশনটাকে আমরা সেটের নাম দেবো। আদারওয়াইজ যদি বৈশিষ্ট্য না মানে, 3টের মধ্যে যদি দেখা গেলো কোনোটা মানলো না, তাহলে সেটাকে কালেকশনই বলবো, সেটাকে আর সেট বলবো না, সমষ্টি বলবো কিছু জিনিসের, বাট সেট তো বলবো না। প্রথম যেটা আছে সেটাকে দেখো, পড়ার সময় বাংলা ইংরেজি দুটো টার্ম মিক্স করে পড়তে হবে তোমাদের, কারণ এরপর তোমাদের সবসময় ইংরেজিতেই পড়তে হবে। তো এখন আস্তে আস্তে করে ইংরেজিও একটু করতে হয় তোমাদের, অ্যাটলিস্ট টার্মগুলো তো জানতেই হবে, ঠিক আছে। প্রথম যেই টার্মটা সেটাকে বলা হয়, প্রথম যেই বৈশিষ্ট্যটা সেটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে। ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ডের বাংলা মানেটা হচ্ছে সুসংজ্ঞাত, ঠিক আছে, সুসংজ্ঞাত, ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যেটা মানতে হবে। আমি সব কিছু বলছি, ডিসকাস করবো, অসুবিধা নেই, একটু শুনে নাও। দ্বিতীয় যে বৈশিষ্ট্য মানতে হবে সেটার নাম হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে পৃথক। কি পৃথক, কীভাবে পৃথক, সব ডিসকাস করবো। 3 নম্বরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ঠিক আছে। বাংলায় এটাকে বলে ক্রম নিরপেক্ষ। বাংলায় এটাকে বলে ক্রম নিরপেক্ষ। তো কোনো কালেকশন, ধরো কোনো জিনিসের কালেকশন নিয়েছি আমি এখানে, ধরো এ বি সি ডি ই, 5টা ইংরেজির বর্ণমালা নিয়েছি, প্রথম যে বর্ণমালাগুলো ইংরেজির সেগুলোই নিয়েছি। এই যে কালেকশন নিয়েছি, তো এটাও একটা কালেকশন হলো। তো এই কালেকশন সবার প্রথমে দেখতে হবে ওয়েল ডিফাইন্ড কিনা, মানে খুব ভালোভাবে বলা আছে কিনা। ওয়েল ডিফাইন্ডের মানে হচ্ছে আমি কিছু তোমাকে বললাম, ধরো 10 জন স্টুডেন্ট আছে, আমি কিছু বলছি, এবং আমার যে বললাম, আমি যেই কথাটা বললাম সেটার মানে 10 জনই সেম বুঝলো, তাহলে সেটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড, মানে আমি খুব ভালোভাবে বলেছি, সুসংজ্ঞাত, মানে সংজ্ঞাটা খুব ভালো করে দিয়েছি, সেটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড, ভালো বলতে পেরেছি। উদাহরণ, আমি বললাম ইংরেজি বর্ণমালার যে প্রথম যে 5টা লেটার আছে সেটা লিখে নাও। অথবা আমি তোমাদের বললাম যে 1 থেকে 10 অবধি, কি বলছি, 1 থেকে 10 অবধি যেগুলো মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলো লিখে নাও। তোমরা এক এক করে লিখতে শুরু করেছো। কি লিখবে? যে প্রথমে 2 1 মৌলিক নয়, যৌগিকও নয়, 2 মৌলিক, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তো সবাই এগুলোই লিখবে। কিন্তু আমি যদি বলি যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে ভালো ব্যাটসম্যান, বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে ভালো ব্যাটসম্যান যারা, ওই ভালো ব্যাটসম্যানের কিছু কালেকশন লেখো, বা কতজন ভালো ব্যাটসম্যান আছে সেটা লেখো, তাহলে সবার ক্ষেত্রে যে লিস্টটা তৈরি হবে সেটা সেম হবে না। কিন্তু আমি যখন বলেছি 1 থেকে 10 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলো লেখো, এই মৌলিক সংখ্যা কিন্তু সবাই সেম লিখবে, 2 3 5 7 এটাই লিখবে মৌলিক সংখ্যা, ঠিক আছে। হ্যাঁ, দেখা গেলো যে জানে না মৌলিক সংখ্যা কাকে বলে, সে তার ক্ষেত্রে বলছি না, আমি জানি সবাই মৌলিক সংখ্যা জানে এবং তারা জানা অবস্থায় লিখছে, তাহলে এগুলোই লিখবে। সবাই জানে যে ইংরেজি বর্ণমালা কোনগুলো, তাহলে এগুলোই লিখবে, এ বি সি ডি ই, প্রথম 5টা লিখতে বললে এটাই লিখবে, জেড থেকে কেউ শুরু করবে না নিশ্চয়ই। তাহলে এগুলো হচ্ছে সুসংজ্ঞাত, মানে আমি খুব ভালোভাবে বলতে পেরেছি, এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা খুব ভালোভাবে বলা হয়েছে। কিন্তু আমি যদি বলে দিই যে ভালো ক্রিকেটার লেখো, সেটা কিন্তু মুশকিল হবে। এবার আমি যদি বলি যে কলকাতার সমস্ত ভালো মানুষ, ঠিক আছে, কলকাতার সমস্ত ভালো মানুষ, তাহলে আমি 10 জন স্টুডেন্টকে ধরলাম আর বললাম যে কলকাতার সমস্ত ভালো মানুষের লিস্ট বানা, বা টপ ভালো 10 জন ভালো মানুষের লিস্ট বানা। সবার লিস্ট কি সেম হবে? অসম্ভব, সবার লিস্ট তো সেম হবে না, আলাদা আলাদা হবে। তার মানে আমি এমন একটা কিছু বলেছি যেটার জন্য সবাই সেম জিনিস বোঝেনি, সবাই আলাদা আলাদা জিনিস বুঝেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে সুসংগত বা সুসংগত নয়। এটা সুসংগত নয়। আমি বললাম ক্রিকেট টিমের সবচেয়ে ভালো ক্রিকেটার, আমি বললাম পৃথিবীর সবচেয়ে 10 জন ভালো ক্রিকেটারের নাম লেখো, সবার কি 10 জন সেম লিস্ট হবে? না, কারো কাছে সচিন ভালো, কারো কাছে বিরাট ভালো, কারো কাছে আরও অন্য কেউ ভালো, বোঝা গেছে? এই জন্য এবার একজনের পক্ষে যে ভালো, আরেকজনের পক্ষে সে ভালো না। আমি যদি বলি তোমাদের ক্লাসের মধ্যে মানে লম্বা স্টুডেন্টগুলোর নাম লেখো, এবার লম্বা স্টুডেন্ট মানে কতটা লম্বা এটা বলা নেই, এই জন্য কোনো একজন স্টুডেন্ট, সবার ক্ষেত্রে লম্বার ব্যাপারটা আলাদা। দেখো যে 5 ফিট আছে, ওর কাছে যে 5.5 ফিট আছে ও কিন্তু লম্বা, কিন্তু যে 6 ফিট ছেলেটা আছে ওর কাছে 5.5 ফিট, লম্বা না, বোঝা গেল? তার মানে এখানে ডিফারেন্ট হবে, এই জন্য স্পেসিফিক। এবার আমি যদি বলে দিই ক্লাসের মধ্যে যে যেই সমস্ত স্টুডেন্টের উচ্চতা 5.6 ফিটের বেশি তাদের কালেকশন নাও, এবার দেখো তোমাদের ক্লাসে মেপে নিয়ে যে কারা কারা 5.6 ফিটের বেশি ওদের কালেকশন নিয়ে নাও, হয়ে গেল সুসংগত। আমি ভালো মানুষ না বলে বলি কলকাতার এমন সমস্ত মানুষ যেই মানুষগুলোর ধরো কি বলবো, প্রত্যেক
বছর ট্যাক্স ফাইল করে, ঠিক আছে, এমন 10 জন লোকের কালেকশন নাও, বা এমন কলকাতার সমস্ত লোকের মধ্যে যে যারা যারা ট্যাক্স ফাইল করে, প্রত্যেক বছর ট্যাক্স রিটার্ন ফাইল করে, সেই সমস্ত লোক নাও। তাহলে সেক্ষেত্রে তুমি ডকুমেন্টস দেখো কারা কারা ট্যাক্স ফাইল করছে, হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ভালো খারাপ সেটা কোনো প্যারামিটার হতে পারে না, ঠিক আছে। প্যারামিটার বলতে হবে তোমাকে স্পেসিফিকভাবে বলতে হবে সেটা কত, এইটাই হচ্ছে ব্যাপার। যেরকম উচ্চতা, শুধু লম্বা বললে হবে না, লম্বা মানে কতটা লম্বা সেটা বলতে হবে। 6 ফিটের উপর লম্বা নাও, তাহলে সেটা ঠিক আছে, সেটা সুসংগত হয়ে গেল, বোঝা গেল। তো এইটা হচ্ছে সুসংগত। আমরা আস্তে সেট যখন পড়বো আরও আস্তে আস্তে ডিসকাস কিন্তু এগুলো করবোই করবো, ঠিক আছে। ডিস্টিংক্ট মানে সেটের ভেতরে যেগুলো পদ নিয়েছি, ধরো আমি এ বি সি ডি ই, এই সেটের ভেতরে যেগুলো হয় এগুলোকে বলা হয় পদ বাংলায়, ঠিক আছে। আর ইংরেজিতে বলে এলিমেন্ট। আমি বারবার বলার সময় কিন্তু এলিমেন্ট বলবো, ঠিক আছে, বুঝে যাবে যে সেটের ভেতরের যে পদগুলো। আরেকটা ছোটো জিনিস, সেটকে যখনই লেখা হবে তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হবে এইভাবে, ঠিক আছে। সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। সেটের ভেতরের যেগুলো সেগুলোকে বলা হয় পদ বা এলিমেন্ট। বলছে সেটের ভেতরের যেগুলো এলিমেন্ট হবে, সেটের ভেতরের যেগুলো পদ হবে, সেগুলো পরস্পর সবাই পৃথক হবে, আলাদা আলাদা হবে। তাহলে এটা হয়ে গেল সেট। আমি যদি বলে দিই এটা 2 5 9 1 6 5 2, এটা কি সেট? না, এটা সেট না। কেন? কারণ এটা 5 5 দুইবার চলে এসছে, 2 2 দুইবার চলে এসছে, তাহলে এটাকে সেট বলতে পারবো না। এটা একটা কালেকশন বাট নট সেট, ঠিক আছে। এটা একটা কিছু সংখ্যার সমষ্টি, কিন্তু সেট নয়, বোঝা গেল। তাহলে ডিস্টিংক্ট মানে সবাইকে পৃথক হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কি? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে হচ্ছে ক্রম নিরপেক্ষ। তার মানে হচ্ছে যে আমি সেটের ভেতরে যারা আছে তাদেরকে আগে পরে কোনো ব্যাপার না, আমি যখনই লিখি একই জিনিস বোঝায়। কেউ যদি এটা লেখে CEBAD আর একজন লিখেছে এটা, একই জিনিস বোঝাচ্ছে, সামনে পেছনে দেওয়া আছে, শুধু কমা কমা দিয়ে কোনো ব্যাপার না, থাকলেই হলো, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। তাহলে সেট কাকে বলে? সেট মানে হচ্ছে কিছু কালেকশন, যেই কালেকশনটার মধ্যে 3 ধরনের বৈশিষ্ট্য মেনটেন করা থাকবে। সেটা কি? প্রথমটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড, মানে সুসংগত, মানে যেটা বলা আছে কালেকশনটা খুব ভালোভাবে বলা আছে। হয় তোমাকে পদগুলো বলে দিয়েছে এই পদগুলো নাও, তাহলে ওটা অবশ্যই সুসংগত হয়ে গেল। আদারওয়াইজ এমন কিছু বলেছে যেটা বলার মাধ্যমে সেটগুলোর পদগুলো তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো, কোনো কনফিউশন তৈরি হচ্ছে না, সেটাকে বলা হয় সুসংগত। যেমনি ক্লাসের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট 6 ফিটের বেশি লম্বা তাদের নাও, এটা বলেনি যে যারা যারা লম্বা তাদের নাও, তাহলে কনফিউশনের তৈরি হবে, লম্বা মানে কত, এটা একটা কনফিউশনের তৈরি হবে। ডিস্টিংক্ট হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার যদি হয় তাহলে এটা সেট। এবার আমি কয়টা উদাহরণ দিই, দেখে বলবে যে সেট কিনা। 1 নম্বর, যে সমস্ত ক্রিকেটার ক্রিকেট আর এর কালেকশন যারা 100টির বেশি টেস্ট ম্যাচ খেলেছে, হ্যাঁ, সেই সমস্ত ক্রিকেটারদের কালেকশন যারা 100টার বেশি টেস্ট ম্যাচ খেলেছে। তাহলে তুমি দেখে নাও ইন্ডিয়ার ডেটাতে যে কতজন আছে যারা 100টার বেশি টেস্ট ম্যাচ খেলেছে, তাদেরকে নিয়ে নাও, হয়ে গেল। কিন্তু যদি আমি এখানে বলতাম ভালো ক্রিকেটার কারা, ওটা কিন্তু সেট হতো না, ঠিক আছে। এটা অবশ্যই সুসংগত হলো। ডিস্টিংক্ট মানে অবশ্যই ক্রিকেটার মানে লোক, প্রত্যেকটা লোক অন্য একটা লোকের থেকে আলাদা, তো অবশ্যই। আর এটা দিয়ে চেক করার কোনো দরকার নেই, এটা সামনে পেছনে লাগা। সেট চেক করার জন্য আমাদের এই প্রথম দুটোই যথেষ্ট, ঠিক আছে। 2 নম্বর, কি বলবো, রায়গঞ্জের সমস্ত ধনী ব্যক্তি। এবার ধনী ব্যক্তি মানে কতটা? ধনী মানে রিচ পিপল। তো রিচ বড় লোক মানে কতটা? দেখো, যার মান্থলি ইনকাম 10,000 টাকা, ওর কাছে যে 20,000 টাকা ইনকাম করে ও বড় লোক হয়ে গেল। কিন্তু যার মান্থলি ইনকাম 2 লক্ষ টাকা, ওর কাছে কিন্তু 20,000 টাকা বড় লোক না। তাহলে আলাদা আলাদা কনফিউশনটা তৈরি হবে এখানে, তাহলে এটা সুসংগত হলোই না, তাহলে অবশ্যই আমরা এটাকে সেট বলবো না। তাহলে এইভাবে বলা থাকবে। অথবা তোমাকে যদি পদগুলো দিয়ে দেয়, ঠিক আছে, AEC259A, তাহলে এটা কি হলো সেট? না, এটা সেট হলো না। কেন? কারণ এটা সুসংগত, অবশ্যই সুসংগত। কেন? কারণ পদগুলো দিয়ে ফেলেছে, কিন্তু এখানে একটা পদ রিপিট করে ফেলেছে, এই জন্য এটা সেট নয়। কিন্তু আমাকে যদি এ না দিত তাহলে অবশ্যই এটা সেট হয়ে যেত, কারণ প্রত্যেকটা পদ দেওয়া আছে, মানে অবশ্যই সুসংগত, এবং আলাদা আলাদাও আছে, তাহলে সেট হলো, ঠিক আছে। একদম সিম্পল জিনিস। আশা করছি এতক্ষণে তোমরা বুঝতে পারলে যে সেট কাকে বলে, ঠিক আছে। এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারের থিওরির গুরুত্ব খুব বেশি, মানে কি কাকে বলে, কোনটা কীরকম, এই টাইপের জিনিস, যেহেতু একদম নতুন জিনিস, এটার উপর বেশি গুরুত্ব দিতে হবে। এবং এটা যদি শেখো প্রথম 4টা ক্লাসে, তাহলে তোমরা দেখবে 5 নম্বর আর 6 নম্বরে যখন এমসিকিউর ক্লাসগুলো করানো হবে, 5 নম্বর ক্লাস আর 6 নম্বর ক্লাসে, তোমরা খুব ভালোভাবে আমার বলার আগেই তোমরা আনসার বলে ফেলবে, এতটুকু তো গ্যারান্টি থাকলো, ঠিক আছে। জাস্ট ক্লাসগুলো দেখো শুধু। 2 নম্বর হচ্ছে সিম্বল, কিছু চিহ্ন, খুব ইম্পর্টেন্ট জিনিস চিহ্ন। আমাদের কিছু চিহ্ন শিখতে হবে। দেখো, সেটের একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভাষা আছে, ঠিক আছে। এই ভাষাটা শেখার জন্য তোমাকে অবশ্যই কিছু সিম্বল চিনতে হবে, চিহ্ন জানতে হবে।
যতক্ষণ পর্যন্ত ওই চিহ্ন না জানতে পারবে, বুঝতে পারবে বা মনে না রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটের ভাষাটা বুঝতে সমস্যা হবে। একটা উদাহরণ লিখি তোমাদের, দেখো ঠিক আছে, কোথাও বলা আছে এইটা এক্স বিলং টু এরকম করে লেখা আছে এবং -1 এইটা ধরো বলা আছে, আর তোমাকে বললো যে বলো এটা কি জিনিস। তো তোমাকে দেখো, যদি তুমি কিছুই না জানো সেট সম্পর্কে, তাহলে কিন্তু তোমার খুব প্রবলেম হয়ে যাবে, তুমি কিছুই বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি বলতে কি চাচ্ছে এই জিনিসটা। এগুলো যদি বুঝতে হয় তাহলে সেটের ল্যাঙ্গুয়েজের ওপর আমাদের কমান্ড থাকতে হবে, এবং তার জন্য সিম্বল অবশ্যই জানতে হবে এবং আরও অনেক কিছু জানতে হবে। প্রথম যে জিনিসটা জানতে হবে, সেটের কিছু চিহ্ন জানতে হবে, ঠিক আছে। তো এক এক করে আমরা পড়ি সেটের চিহ্ন। তোমরা বই খুলবে এসএনদের বইয়ে, প্রথম সেট থিওরি যেখানে আছে সেট তত্ত্ব, তার মধ্যে প্রথম পেজের মধ্যেই কিছু চিহ্ন দেওয়া আছে ছক করে, সেই চিহ্নগুলোর কথা বলছি, ঠিক আছে। তো আমরা ওখান থেকে আস্তে আস্তে সবই শিখবো। তো প্রথমে আস্তে আস্তে করে আমরা এক একটা চিহ্ন শিখবো, দেখি কী জিনিস। প্রথম যে চিহ্নটা হচ্ছে সেটা এইভাবে উপরে ডট নিচে ডট অথবা এরকম একটা দাগ, একই দুটো জিনিস, ঠিক আছে। এইটার নাম হচ্ছে সাচ দ্যাট। কী নাম এটার? সাচ দ্যাট। বাংলায় বলে এমন যে। দেখো এমন যে আমরা তখন ইউজ করি যখন কারো পরিচয় দিতে হয়, ঠিক আছে। এমন যে কখন ইউজ করি? যখন আমাদের কারো পরিচয় দিতে হয়। ওই লোকটা এমন যে বারবার মিথ্যা কথা বলে। দেখো বোঝা গেছে ব্যাপারটা? সচিন টেন্ডুলকার এমন লোক ছিলেন যে, উনি খুব শখ ছিলেন। দেখো কারো পরিচয় দিতে চাচ্ছি তখন এমন যে কথাটা। এই জন্য যখনই কোনো ভেরিয়েবলসের সেট থিওরিতে, ম্যাথামেটিক্সে যখন কোনো ভেরিয়েবল চলরাশির পরিচয় দিতে হবে, তখন কিন্তু আমরা এই সাচ দ্যাট চিহ্নটা ইউজ করব, এমন যে। যেমন আমি বললাম এক্স সাচ দ্যাট, এক্স এমন যে। দেখো এক্স একটা কি? আননোন জিনিস, অজানা জিনিস। কিন্তু এই এক্স এমন যে যখনই বলে ফেললাম, তার মানে আমি কিছু বলতে চাচ্ছি এক্সের সম্পর্কে, তাহলে আমি অবশ্যই এখন ক্লিয়ার হয়ে যাবো যে এক্স সম্পর্কে কিছু আমরা জানবো। তাহলে এক্স এমন যে -1 লেস দেন এক্স লেস দেন 7। তাহলে এক্স এমন যে এক্স হচ্ছে -1-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট। তাহলে একটা বুঝতে পারলাম এক্স কী জিনিস, প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু এখন যখন এতটুকু লিখে দিলাম এক্স এমন যে এক্স হচ্ছে -1-এর থেকে বড় 7-এর থেকে ছোট, একটা আইডিয়া পেলাম 7 সম্পর্কে, এক্স সম্পর্কে। বোঝা গেল? এই জন্য আমরা এমন যে কথাটা বা সাচ দ্যাট কথাটা ইউজ করব। পরের চিহ্ন হচ্ছে এই যে দেখো এইরকম করে এইরকম চিহ্ন, এটা মানে হচ্ছে বিলংস টু। কি নাম এটার? বিলংস টু। বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত, বাংলায় মানে হচ্ছে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত, ঠিক আছে। অন্তর্ভুক্ত মানে কেউ কারো অংশ, কারো ভেতরের অংশ। দেখো আমি বলে ফেললাম 1 2 3 4 5, আর আমি এখানে বলে ফেললাম 5 বিলংস টু এটা, মানে 5 এই টোটাল জিনিসটার অন্তর্ভুক্ত একটা জিনিস। অবশ্যই ঠিক আছে, একদম পারফেক্ট, ঠিক আছে। আমি যদি এরকম বলে দিই যে পি বিলংস টু ইংরেজি বর্ণমালা, ঠিক হলো না? ইংরেজি বর্ণমালা, পারফেক্ট জিনিস। তাহলে পি হচ্ছে কি? পি হচ্ছে ইংরেজি বর্ণমালার অন্তর্ভুক্ত একজন, ঠিক পারফেক্ট জিনিস। তাহলে এটা হচ্ছে অন্তর্ভুক্ত, আমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা মানে হচ্ছে অন্তর্ভুক্ত। তারপর দেখো গ্রেটার দেন লেস দেন, আমরা সবাই জানি এটা মানে হচ্ছে গ্রেটার দেন, এইটা মানে হচ্ছে লেস দেন, এগুলো আর বলছি না তেমন। গ্রেটার দেন মানে বড়, তারপর এটার নাম হচ্ছে লেস দেন, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু, দেন লেস দেন ইকুয়াল টু, এই জিনিসগুলো চিহ্নগুলো আছে, এগুলো নিয়ে তেমন কিছু বলার আমাদের স্কোপ নেই, দরকার নেই বলার, ঠিক আছে। গ্রেটার দেন লেস দেন। তারপর ধরো কোথাও বলা আছে এরকম করে বলা আছে, আর এটা মানে কেটে দেওয়া আছে, তাহলে এটা হবে ডাজ নট বিলং টু। ডাজ নট বিলংস টু, বিলংস হবে না, বিলং হবে, বিলং টু মানে অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়। যেমনি আমি বললাম ধরো পি ডাজ নট বিলংস টু, কি বলবো, পি ডাজ নট, পি না ধরো এটা বললাম টু ডাজ নট বিলংস টু ইংরেজি বর্ণমালা, এইভাবে লিখে দিই। হ্যাঁ, তো পি কি ইংরেজি বর্ণমালার, টু হচ্ছে ইংরেজি বর্ণমালার জিনিস না, পি তো টু ইংরেজি বর্ণমালার মধ্যেকার কোনো এলিমেন্ট নয়, তাহলে এটা এইভাবে ইউজ করা হয় এই জিনিসটাকে, ঠিক আছে। কিছু আরও সেট আছে, যে সেটগুলো আমাদের তো জানতেই হবে, বাট আরও কয়েকটা জিনিস এবং অথবা এই জিনিসগুলো একটু দেখি, ঠিক আছে। দেখো আমরা এবং আর অথবার চিহ্ন ইউজ করব। এইটা যখন এ আকারে লেখা হবে এটা হচ্ছে এবং অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড এবং। এইভাবে লেখা হলে এটা হচ্ছে অথবা, অর, অথবা, ক্লিয়ার। এইটাকে লেখা হবে, এটাকে বলা ইমপ্লাইজ দ্যাট, এমপ্লাইজ দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট চিহ্ন, এমপ্লাইজ দ্যাট। এটা মানে হচ্ছে যে অর্থাৎ, এটাকে তোমরা অর্থাৎ বলবে তাহলেই হবে, অর্থাৎ। এটা মানে হচ্ছে এটার মানে কি, ঠিক আছে,
এটার মানে কি? যখনই কোনো কিছুর পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিসকে বলা যাবে তখন আমরা কিন্তু ইমপ্লাইজ দ্যাট কথাটা ইউজ করব, অর্থাৎ কথাটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমাদের এ কটা সিম্বল দিয়ে কাজ চলবে, তারপর আমাদের যখনই দরকার হবে আমরা নতুন নতুন সিম্বল নিয়ে নেব। সিম্বল আরও অনেক আছে, আমরা পরে সিম্বল নিয়ে নেব। ঠিক আছে? এরপর সিম্বল, তাহলে আমরা দুটো টপিক আমাদের হলো, একটা হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা, কাকে সেট বলে এটা জানলাম। তার মানে সেট মানে কিছু না, কালেকশন যার মধ্যে বৈশিষ্ট্য আছে, খুব ভালোভাবে বলা আছে এবং আলাদা আলাদা এলিমেন্টগুলো আছে এগুলো। তারপর সিম্বল সম্পর্কে জানলাম। এবার প্রেজেন্টেশন, সেটকে কতভাবে লিখবো। ঠিক আছে? প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন সেটকে লেখার মেইনলি দুটো পদ্ধতি আছে, বুঝতে পারলে? দুটো পদ্ধতি। একটাকে বলা হয় রোস্টার মেথড, রোস্টার পদ্ধতি। আর একটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। একটাকে বলা হয় রোস্টার মেথড আর একটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। এটার আরও নাম আছে, প্রপার্টি মেথড বলে এটাকে, অথবা প্রপার্টি মেথড, অথবা এটাকে বলে ধর্মভিত্তিক পদ্ধতি। আর এটা হচ্ছে রোস্ট বিল্ডার মেথড, বা এটার আরেকটা নাম আছে ট্যাবুলার মেথড। ঠিক আছে? ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড। বাংলা নামও আছে, দাঁড়াও বাংলা নামটা একটু আমি তোমাদের দেখে বলি। বাংলা নামটা হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি। কি নাম? ছকবন্দীকরণ। রোস্টার নামটা বেশি পপুলার, ছকবন্দীকরণ পদ্ধতি। ব্যাপারটা কি? দেখো, সেটকে দুই রকমভাবে বলা যায়। প্রথম জিনিস, যে ধরো এইভাবে বলা থাকলো যে সেটকে, আমি একটাই এক্সাম্পল দেখে নিই। সেটকে ধরো বলা আছে একটা, যে কি বললাম, এ ই আই ও ইউ, এইভাবে বলা থাকলো একটা সেট। এই সেটটার ধরো নাম দিলাম এ। ঠিক আছে? এটাকে আমি এইভাবে না বলে এইভাবে বলতে পারি যে ইংরেজি বর্ণমালার সমস্ত, ভালো করে শোনো কি বলছি, ইংরেজি বর্ণমালার সমস্ত ভাওয়েলসের কালেকশন, সেটাও তো বলতে পারি। ঠিক আছে? ইংরেজি বর্ণমালার সমস্ত ভাওয়েল, এটাও বলতে পারতাম কালেকশন নিয়ে নাও, ইংরেজি বর্ণমালার ভাওয়েলের কালেকশন নিয়ে নাও। তাহলে একই জিনিসকে দুরকমভাবে বলা যাচ্ছে। একবার আমি অলরেডি লিখে ফেলছি, আরেকবার লিখছি না, ওটার বৈশিষ্ট্য লিখছি। এটা কি? এটা হচ্ছে ইংরেজি বর্ণমালার বৈশিষ্ট্য। তো এইটাকে বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এটার আরও ডিটেলে লিখতে শিখবো। অ্যাকচুয়ালি এটাই লিখতে শিখতে হবে আমাদের, এটা তো দেওয়াই থাকে। রোস্টার মেথড মানে প্রত্যেকটা জিনিস একবারে বলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, কোন কোন পদগুলো থাকবে সেটার মধ্যে ওটা বলে দেওয়া থাকবে। সেট বিল্ডার মেথড এরকম থাকবে না। ঠিক আছে? তো এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এটাকে এইভাবে লেখা থাকি, দেখো, এক্স সাজ দ্যাট, এক্স মানে পদগুলো এমন যে, ঠিক আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলং টু ইংলিশ অ্যালফাবেট অ্যান্ড, এবং এর চিহ্ন আছে যদিও, এই যে এরকম করে এবং এর চিহ্নটা আছে, বাট এরকম লিখে কোনো ব্যাপার না, অ্যান্ড লিখে দিয়ে যাও, অ্যান্ড এক্স ইকুয়াল টু ভাওয়েল। চলো দেখি কি বলেছি। এই অ্যান্ডটা পাশে লেখা উচিত ছিল, বাট অত জায়গা হলো না, ওই জন্য নিচে লিখলাম। কী বলেছে? এক্স এমন যে, এক্স মানে সেটের পদগুলো এমন যে, সেটের পদগুলো হচ্ছে ইংরেজি বর্ণমালার অন্তর্ভুক্ত। তার মানে ইংরেজি বর্ণমালাতে 26টা আছে, তার মানে ওই 26টার মধ্যে কেউ সবাই নাও হতে পারে। যতগুলোই আছে পদগুলো, যতগুলো আছে সবগুলো পদ হচ্ছে ইংরেজি বর্ণমালার মধ্যে কেউ না কেউ, হ্যাঁ সবাই থাকতে পারে। পরে দেখলাম কি না, এবং এক্স ইকুয়াল টু ভাওয়েল, মানে ওই পদগুলো হচ্ছে ভাওয়েলসগুলো। তার মানে ইংরেজি বর্ণমালা এবং পদগুলো হচ্ছে ভাওয়েল, তার মানে ইংরেজি বর্ণমালার ভাওয়েলসগুলো, তার মানে এগুলোই বলা হচ্ছে। তাহলে এই যে মেথডটা হলো না, এই মেথডটাই যে বলার একটা নতুন পদ্ধতি দেখতে পাচ্ছ তোমরা। এই পদ্ধতিটাকে বলা হয় সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। আর যেটা একদম ডাইরেক্ট বলে দেওয়া আছে রোস্টার মেথড, সেটাকে বলা হয় ছকবন্দীকরণ বা ট্যাবুলার মেথড। আর খুব ব্যাপারটা একটু বোঝা গেল। তাহলে সেটকে দুইভাবে বলা যায়, একটা হচ্ছে আমি ডাইরেক্ট বলে দিলাম এরকম করে প্রত্যেকটা, আর একটা হচ্ছে আমি না বলে, আমি জাস্ট ধর্ম বলে দিলাম পদগুলো না বলে। এবার দেখো, যেই সেটের মধ্যে 2, 4, 5, 10টা এলিমেন্ট আছে, সেই সেটটাকে আমি এভাবে লিখে দেবো, ঠিক আছে। কিন্তু যেই সেটের মধ্যে কয়েক লক্ষ কোটি এলিমেন্ট আছে, কয়েক লাখ কয়েক কোটি এলিমেন্ট আছে, তাদের কিন্তু এইটা মেথড উপযুক্ত মেথড না।
এটা কিন্তু খুব ভালো মেথড না ওদের ক্ষেত্রে। কারণ ধরো 5 লাখ এলিমেন্ট আছে বা 2 কোটি এলিমেন্ট আছে কোনো একটা সেটের মধ্যে, তাহলে তুমি কি করে রোস্টার মেথডে প্রত্যেকটা কি ধরে ধরে লিখবে? তাহলে তো হয়ে গেল তোমার শেষ সময়। তাহলে তোমাকে ওর সেটটাকে না লিখে যদি ওই সেটের একটা ধর্ম দিয়ে প্রকাশ করতে পারো, তাহলে তোমার কিন্তু এইভাবে লেখলেই তোমার 2 কোটি এলিমেন্টের মধ্যেই হয়ে গেল। ঠিক আছে, এরকম এলিমেন্ট আছে যাদের কোনো শেষই নেই, এরকম সেট আছে, তাহলে তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে এইটা আর এটা দুটোই কিন্তু তোমাদের আয়ত্তে রাখতে হবে। ক্লিয়ার হলো? আই হোপ ব্যাপারটা বোঝা গেল যে কী বলতে চাচ্ছি আমি। তার মানে এটা হচ্ছে এলিমেন্ট যখন সসীম পদ থাকে, সসীম পদ থাকলে এটা ঠিক আছে, বাট যদি পদ সংখ্যা অসীম হয় তাহলে এই পদ্ধতিটা হচ্ছে বেস্ট সবসময় লেখা সেট বিল্ডার মেথড। তাহলে প্রপার্টি সেট কভাবে লেখে? দুইভাবে লেখে। আমরা আস্তে আস্তে যত শিখবো তত আস্তে আস্তে সেট বিল্ডার মেথডের যে পদ্ধতিটা সেটাই কিন্তু আস্তে আস্তে লিখতে শিখবো। যতক্ষণ অবধি সেট বিল্ডার মেথডের পদ্ধতিটা আমাদের মাথায় না ঢুকবে, আমরা নিজের থেকে বানিয়ে বানিয়ে না লিখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সেট শেখা হবে না। ঠিক আছে, সেট শেখা হবে না। এবার আমরা কিছু পপুলার সেট, যেটা আমরা পড়েওছি এর আগেও, সেই পপুলার সেটগুলো পড়বো। ঠিক আছে, ফিউ ডেফিনেশনস দেখতে পাচ্ছ, এই ফিউ ডেফিনেশনসের মধ্যে কিছু শিখবো, তার মধ্যে কিছু পপুলার সেট পড়বো। এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, দেখো, এটা আমাদের সবাইকে জানতে হবে এবং আমি চাইবো যেন তোমরা এই এখন যেটা লিখছি সেটা যেন তোমরা মুখস্থ করে নাও। যে নাম্বারগুলো যে আছে আমাদের, যে নাম্বার সিস্টেমের যে নাম্বারগুলো আছে, এই নাম্বার সিস্টেমের নাম্বারগুলো তোমাদের অবশ্যই দরকার। তাহলে তোমরা হেডিং করো অবশ্যই নাম্বার সিস্টেম। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ব্যাস এতটুকুই আমার মোটিভেশন, আর কিচ্ছু না। কারণ এই সিরিজটা হচ্ছে ইউটিউবে ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তোমরা এই সিরিজটা দেখে নিয়ে তোমরা যদি টিউশন নাও পড়ো, তোমরা কিন্তু অঙ্কে 40-এ 40 স্কোর করার মতো রেডি হয়ে যাবে। ধৈর্য রাখতে হবে একটু। তোমরা যদি বলো না স্যার ক্লাসগুলো বড় হচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসগুলো হচ্ছে, বেশি পড়তে গেলে একটু বেশি সময় নিয়ে পড়তে হবে, ভালো পড়তে গেলে বেশি সময় নিয়ে পড়তে হবে। দেখো, আমারও খুব পরিশ্রম লাগে 1 ঘন্টার ক্লাস করাতে, নাহলে আমি 10 মিনিটে বলে দিতে পারতাম। একটা ক্লাসকে যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ানো হয়, প্রচুর পরিশ্রম লাগে। ঠিক আছে, এই জন্য চেষ্টা করা হচ্ছে আমার তরফ থেকেও, তোমরাও চেষ্টা করো, নাম্বার পেতেই হবে। ঠিক আছে, নাম্বার সিস্টেম, নাম্বার পাওয়ার থেকেও বেশি জিনিস আমাদের বুঝে নিতে হবে। কারণ ক্লাস 10 থেকে ক্লাস 11-এর যে আকাশ পাতাল যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু আমাদেরকে অঙ্কে কিন্তু ভয় ঢুকিয়ে দিতে পারে। আমরা চেষ্টা করবো এই ভয়টা যেন না লাগে। ঠিক আছে, তো নাম্বার সিস্টেম তোমরা মুখস্থ রাখবে। ক্লাস 9-এ এই নাম্বার সিস্টেম জিনিসটা ছিল, তো ক্লাস 9-এ বেশিরভাগ স্টুডেন্ট তো পড়াশোনা করে না, আমি জানি। অফলাইনে পড়ানোর সময় আমি দেখি ক্লাস 9-এ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু তেমনভাবে পড়াশোনা করে না, কারণ ক্লাস 9-এর যেই কনসেপ্টগুলো 11-এ পড়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জন ল্যাক করে। যেরকম তোমরা ধরো যে মিডিল টার্ম তোমরা সবাই শিখেছো, মিডিল টার্ম তোমরা সবাই পারবেও, কিন্তু জিরো মেথড যদি বলা হয়, জিরো মেথডে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আটকে যাবে। কেন? কারণ জিরো মেথড 9-এ শেখানো হয়। বুঝতে পেরেছো? মিলিয়ে দেখবে কথাটা। চলো, তো নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম মানে কি, যে নাম্বারগুলো আছে দুনিয়াতে, এই নাম্বারগুলোকে যদি ভাগ করি তাহলে নাম্বারগুলো কোনটা নাম্বার কীরকম টাইপের হবে, এইটাই আমরা পড়বো সবার প্রথমে। যেই নাম্বারগুলো আমাদের সবার প্রথমে শেখানো হয়, ছোটো বাচ্চাকে ভাবো কী নাম্বার শেখানো হয়, 1 থেকে শেখানো হয়, 1 2 3 4 5। এটা গুনতে গুনতে কোনো দিনও শেষ হবে? কোনো দিন শেষ হবে না, সারা জীবন চলবে এবং কোনো দিনও শেষ হবে না। 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো আছে, মানে 5 তো না, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত নাম্বার, পৃথিবীতে কোটি কোটি পরিমাণ নাম্বার আছে এগুলো। এই নাম্বারগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কি বলে? স্বাভাবিক সংখ্যা। আমাদের এখন মুখস্থ রাখতে হবে কোনটা কি, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার ইংরেজি নামটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারস। এই স্বাভাবিক সংখ্যার চিহ্নতে ইউজ করবো। এখন আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা না বলে একটা চিহ্ন ইউজ করি, ওই চিহ্ন হচ্ছে স্ক্রিপ্ট n। তোমাদের ক্লাস 9-এ স্বাভাবিক সংখ্যা লেখা ছিল, এই চিহ্নটা লেখা ছিল না। ঠিক আছে, তো তোমরা লিখে নাও যে এই যে এইভাবে লেখা, এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, এইভাবে লিখে এইভাবে এনটা দিতে পারো, দুটোর মধ্যে যেটা ইচ্ছা। ঠিক আছে, এটা অথবা এটা দিলেই হলো স্ক্রিপ্ট n। তোমাদের বইয়ে কিন্তু এখন আর এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ফুল নাও লেখা থাকতে পারে, জাস্ট শুধু এতটুকু বলে ফেলবে, তোমাকে বুঝতে হবে এটা মানে কি। এটা মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো। আমাকে যদি বলে 99,999, এই নাম্বারটা কি এর মধ্যে আছে? অবশ্যই আছে। 1 2 3 4 5 6 গুনতে গুনতে যতগুলো গুনতে পারবে তুমি 9,999 কোনোদিনও পাবে না গুনতে গুনতে? অবশ্যই পাবে। 9,999 কোনো সময় না কোনো সময় পেয়ে যাবে গুনতে গুনতে, তাহলে অবশ্যই এই নাম্বারটা আসবে। ঠিক আছে, মনে রাখবে 1 নাম্বারটা এর মধ্যে আছে আর 2 নাম্বারটা আছে। 1.5 কিন্তু এর না একটা নাম্বার, যেটা কিন্তু নেই। 1.5 নাম্বারটা নেই, 1 নাম্বারটা আছে, 2 নাম্বারটা আছে, মাঝখানে কিছু নেই। ঠিক আছে, এটা না যে 1 থেকে 2 পর্যন্ত যে কোটি কোটি নাম্বারগুলো আছে, দেখো 1 থেকে 2 পর্যন্ত কোটি কোটি নাম্বার আছে, এর মধ্যে কোনো নাম্বার নেই। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 2.1 নেই, 2.5 নেই, এগুলো নেই। বুঝা গেল? নেক্সট, পরে জিরো আবিষ্কার হয়েছে এরপরে, এবং জিরো ইনক্লুড হয়ে আরও সেটটাকে বড় করে ফেলেছে। দেখো, এটা করো 0 1 2 3 4 5 অ্যান্ড সো অন, সারা জীবন চলবে এগুলো 0। তার মানে এটার থেকে এখানে নাম্বার বেড়ে গেল, তাহলে এখানে কিছু নাম্বারের কালেকশন আছে এবং সবাই আলাদা আলাদা, তার মানে এটা একটা সেট।
আমরা এখন থেকে একটা সেট বলবো, সবচেয়ে পপুলার সেটের মধ্যে এই সেটগুলো আছে। সবচেয়ে পপুলার সেট প্রথম কি স্বাভাবিক সংখ্যার সেট। মানে এগুলো একটা নাম্বার, পৃথিবীতে এই যে নাম্বারগুলো আছে এগুলো নাম্বারের সেট তৈরি করলো। কি নাম্বার? স্বাভাবিক সংখ্যা, এটাকে বলি আমরা স্বাভাবিক সংখ্যার সেট, যেটা একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, এই যে এন। ক্লিয়ার? নেক্সট তারপর হচ্ছে জিরো যদি অ্যাড হয়ে যায়, জিরো যদি বলি আমি এই নাম্বারগুলোর সঙ্গে জিরো, 0 1 2 3 4, জিরো অ্যাড করলে এই নাম্বারটাকে আলাদা নাম্বার বলবো, এই নাম্বারটাকে আমরা বলে দেবো অখণ্ড সংখ্যার নাম্বার। ঠিক আছে, অখণ্ড সংখ্যা, ইংরেজিতে বলে হোল নাম্বার, WHOLE নাম্বারস। ঠিক আছে, এটাকে ডাব্লিউ বলে, বাট আরও একটা জিনিস বলে, আমি একটু পরে বলছি, ডাব্লিউ বলে এটাকে। তারপর দেখো এই নাম্বারগুলো তো পৃথিবীতে নেই, আরও অনেক নাম্বার আছে, যেমন নেগেটিভ নাম্বারগুলো আছে। তাহলে 0 1 2 3 4 5 সারা জীবন চলবে, ডট ডট মানে সারা জীবন এইভাবেই চলবে। তারপর -1 -2 -3 -4, তাহলে দেখো এতগুলো নাম্বার, -5 লিখে দেয়, ডট ডট করে দিই। হ্যাঁ, এই নাম্বারগুলো। তাহলে আমাকে যদি বলে -100 এখানে আছে, না এখানে নেই, এখানে 0 থেকে পজিটিভ নাম্বারগুলো আছে, এখানেও নেই, এখানে আছে -100, এখানে ঢুকে আছে। এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। কি বলে? পূর্ণ সংখ্যা। ইংরেজিতে বলে ইন্টিজার্স, INTGERS, ইন্টিজার্স। ইন্টেজার বলবে না কেউ, নামটা ইন্টেজারও উচ্চারণ হতে পারে, বাট আমরা ইন্টিজার্স উচ্চারণ করবো। এটা ইন্টিজারকে স্ক্রিপ্ট জেড দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় আই দিয়েও প্রকাশ করা হয়, বাট আইটা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জেডটা ইউজ করবো। স্ক্রিপ্ট জেড এইভাবে লেখে, ঠিক আছে, জেড লেখে একটা দাগ দেয়। তো দেখো জেডের যে প্লাসগুলো, সেই প্লাসগুলো এটা, তো আমরা জেড প্লাস হিসাবে এটাকে কিন্তু ডিনোট করি অনেক সময়। ঠিক আছে, দুটো চিহ্ন ওটার গেল। নেক্সট সবগুলো কিন্তু খাতায় খুব ভালোভাবে লিখবে এবং মুখস্থ করে রাখবে এগুলো জিনিস। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 1 2 3 4 5 6 এগুলো পূর্ণ সংখ্যা, -1 -2 -3 এই সংখ্যাগুলো যতগুলো হয় সবগুলো পূর্ণ সংখ্যা। আমাকে যদি বলে -100, এটা কোন সংখ্যা? তাহলে -100 হলো পূর্ণ সংখ্যা। এটা কি অখণ্ড সংখ্যা? -100 না, অখণ্ড সংখ্যার মধ্যে ছিল না, প্লাসগুলো থাকে অখণ্ড সংখ্যার মধ্যে। আমাকে যদি বলে 9.1, এই তিনটের মধ্যে কোনটা সংখ্যা? একটাও না, কারণ পয়েন্ট এখনও আসেনি, গোটা সংখ্যাগুলো নিয়ে আলোচনা চলছে। ঠিক আছে, তারপর পৃথিবীতে পয়েন্ট আবিষ্কার হলো, এবং পয়েন্ট আবিষ্কার হওয়ার পর নতুন নতুন নাম্বার তৈরি হলো, আরও নতুন নাম্বার তৈরি হওয়ার পর নতুন সেটও হলো। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে? এটা পূর্ণ সংখ্যার সেট, এখানে অখণ্ড সংখ্যার সেট, এটাকে স্বাভাবিক সংখ্যার সেট বলে। তারপরে যেই নাম্বারসগুলো আসলো সেই নাম্বারটা হচ্ছে, দেখো কিছু আমি নাম্বার অনেকগুলো আছে, আমি জাস্ট বক্স করে লিখে দিচ্ছি। ঠিক আছে, যেই নাম্বারগুলো তারপরে আসলো দুই ধরনের নাম্বার। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যতগুলো পৃথিবীতে ছিল সেগুলো সহ, হ্যাঁ, পূর্ণ সংখ্যা তো থাকলোই, পূর্ণ সংখ্যা। 2 নম্বর হচ্ছে ভগ্নাংশের সংখ্যা, যত দুনিয়াতে আছে ওই ভগ্নাংশগুলো সবগুলো। 3 নম্বর হচ্ছে আবৃত দশমিক যেগুলো আছে, ঠিক আছে, সসীম দশমিক আগে লিখি, সসীম দশমিক। সসীম দশমিক মানে 2.5 6 পয়েন্ট, মানে দশমিকের পর 2 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 10 ঘর 1 লাখ ঘর পরে শেষ হয়ে গেছে, যে দশমিকের পর ঘর, সেইটাকে বলে সসীম দশমিক। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে আবৃত দশমিক। এই যে সংখ্যাগুলো তৈরি হলো, এতগুলো সংখ্যা, এই সবগুলো সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা সহ কিন্তু, হ্যাঁ, এটা সহ, সেই সংখ্যাগুলো যে তৈরি হলো এই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। কি বলে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলে র্যাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বারস, র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বারকে প্রকাশ করা হয় কিউ, ইংরেজি কিউ, এরকম করে একটা দাগ দিয়ে দেবে। ঠিক আছে, স্ক্রিপ্ট কিউ বলে এটাকে, কিউ লিখে একটা দাগ দিয়ে দিলাম, সোজা করে একটা দাগ দিয়ে দেবে, হয়ে গেল। ঠিক আছে, পরে হচ্ছে কিছু নাম্বার হলো যেগুলো হচ্ছে অসীম এবং অমূল। দেখো অসীম ও অনাবৃত দশমিক, এই যে দশমিকগুলো, অসীম আর অনাবৃত দশমিক সংখ্যাগুলো, যেগুলো শেষও হচ্ছে না আর আবৃতও হচ্ছে না। আবৃত মানে যে 2.3 মাথায় দেখবো, এগুলো হচ্ছে আবৃত দশমিক। বারবার কোনো জিনিস রিপিট করতে গেলে, যেরকম এই যে 10কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কি হয়? 3.3333333 হয় না, একই জিনিস একবারে, বলে 3.3 এর মাথায় যে আবৃত এইটা। তো যেটা আবৃতও করা যাচ্ছে না, যেটা অসীম না, সেই সংখ্যাগুলোকে বলা হয় এটা। এটার এক্সাম্পল যদি দিতে হয়, রুট ওভারের ভেতর যেগুলো ভাঙা যাচ্ছে না সেগুলো সবগুলো এগুলো অমূলদ সংখ্যা, এগুলোকে কী বলে? অমূলদ সংখ্যা। ঠিক আছে, এগুলোকে কী বলে? অমূলদ সংখ্যা। ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার। ঠিক আছে, ইররেশনাল, এটাকে প্রকাশ করা হয় কিউ লিখে নিয়ে মাথায় একটা সি লিখবো, কমপ্লিমেন্ট মানে কিউ এর উল্টো। তাহলে রুটের ভেতর যেগুলো, এক্সাম্পল যদি দিই এটার, তাহলে রুটের ভেতরে যেগুলো সংখ্যা ভাঙা যায় না, √3 √2 ভাঙা যাবে না, √3 ভাঙা যাবে না, √7 ভাঙা যাবে না, √5 ভাঙা যাবে না, √6 ভাঙা যাবে না, যতগুলো সংখ্যা পৃথিবীতে আছে এবং কোটি কোটি সংখ্যা আছে, যেই সংখ্যাগুলো রুটের ভেতর থেকে ভাঙা যাবে না সেগুলো সবগুলো হয়ে যাবে। এবং আরও কিছু স্পেশাল সংখ্যা আছে যেই সংখ্যাগুলো অবশ্যই, যেমন পাই যে সংখ্যাটা আছে, ই সংখ্যা আছে, ফাই আছে, এগুলো স্পেশাল সংখ্যা, পাই, ই, ফাই, এগুলো পড়বো আমরা আস্তে আস্তে। তো এগুলোকে বলা হয় আমাদের অমূলদ সংখ্যা, এগুলো অমূল্য সংখ্যার আন্দারে। এবার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিক্স করে নিয়ে যদি একটা
বক্সের মধ্যে রাখি এবং মূলদ আর অমূলদ সবাইকে যদি নিয়ে নিই তাহলে যেই সংখ্যাটা হয় সেটাকে বলা হয় রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা। ঠিক আছে, রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা, এটাকে আর লিখে প্রকাশ করা হয়, স্ক্রিপ্ট আর এই দুটো দাগ, বোঝা গেল? তাহলে এই তো হলো আমাদের নাম্বার সিস্টেম, এই যে নাম্বার সংখ্যা। এরপরে আরও আছে, বাট আমাদের এই পর্যন্ত আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপরে কমপ্লেক্স নাম্বার আছে, তো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন আবার ডিসকাস করা হবে এই জিনিসটা নিয়ে, বাট আপাতত আমাদের এই জিনিসটা মুখস্থ যেন থাকে। তাহলে আমাকে যদি বলে -10 কোন কোন নাম্বার, -10, তাহলে দেখো এখন এখানে মাইনাস নেই, এখানেও মাইনাস নেই, এখান থেকে মাইনাস শুরু হয়েছে পূর্ণ সংখ্যা থেকে, তাহলে -10 অবশ্যই পূর্ণ সংখ্যা, -10 অবশ্যই মূলদ সংখ্যা, মানে যারা এখানে আছে তারা এখানে আছে। এই দেখো এই লাইনের, মানে এটা এখানেও আছে, এটা এখানেও আছে, এটা এখানেও আছে, সবগুলো এটা এক লাইনের জিনিস, আবার সবাই আবার এখানে আছে, বোঝা গেল? তাহলে -10 কোন কোন সংখ্যা, এইটা, এটা আর এটা। যদি বলে √7 কোন সংখ্যা, √7 কি রুটটা ভাঙা যায় না, রুটটা ভাঙা যায় না, তাহলে এটা অমূলদ সংখ্যা এবং রিয়েল নাম্বার, সবাই রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা সবাই। বাট এখানে যদি ডিভিশনটা করতে হয় তাহলে মূলদ না অমূলদ, তাহলে দেখবে রুটের যেটা সংখ্যা ভাঙা যাচ্ছে না সেটাকে অমূলদ বলে দেবে, সবগুলো আরও আছে বাট এতটুকু বললেই হবে। √7 ভাঙা যাচ্ছে না এটাকে বলে দেবে, বাকি সংখ্যাগুলো এটা বলে দেবো, ঠিক আছে? ব্যাস এই তো হলো। তো এটা মুখস্থ রাখতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের খুব সমস্যা হবে বিভিন্ন চ্যাপ্টারে, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে, সেট থিওরির চ্যাপ্টারে, রিলেশন চ্যাপ্টারে, ফাংশন চ্যাপ্টারে খুব সমস্যা হবে, ঠিক আছে? মুখস্থ করে নেবে একদম চর্চা। এরপর আমরা পরেরটাতে ফিরে আসি। সেট থিওরি পড়ছিলাম, তাহলে আমরা কিছু পপুলার সেট দেখলাম। এগুলো দেখো প্রত্যেকটার মধ্যে অসীম সংখ্যক পদ আছে, অসীম সংখ্যক। তুমি জীবনেও এই নাম্বারটা শেষ করতে পারবে, গুণে শেষ করতে পারবে স্বাভাবিক সংখ্যাটা? এখানে জটিল সংখ্যা, এই মূলদ সংখ্যা, পৃথিবীতে কতগুলো রিয়েল নাম্বার আছে, কতগুলো পূর্ণ সংখ্যা আছে, কোনো দুটো শেষ করা যাবে না। এগুলো প্রত্যেকটাই হচ্ছে খুব পপুলার সেট এবং প্রত্যেকটাই হচ্ছে আমাদের অসীম সেট, ঠিক আছে? কী সেট? অসীম সেট। চলো তাহলে দেখো ফিউ ডেফিনেশন, আমরা ফিউ ডেফিনেশন পড়ছিলাম। প্রথম ডেফিনেশনটা পড়বো আমরা, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট বোঝা যাচ্ছে? তোমাদের পড়াতে পড়াতে ঘেমে গেলাম। ফ্যানও চালানো যাবে না, তাহলে আওয়াজ হবে, কষ্ট কষ্ট। দেখো ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইট মানে যে সমস্ত সেটের ভেতরে ফাইনাইট সংখ্যক মানে সসীম সংখ্যক পদ আছে, ঠিক আছে? সসীম, আর এটার নাম হচ্ছে অসীম, অসীম সেট। যেমন ধরো এ লিখলাম 1 2 3 4 5, ব্যাস শেষ, এটা ফাইনাইট, ঠিক আছে? ফাইনাইট, বোঝা গেল? তারপর বললাম ইংরেজি বর্ণমালাগুলো, তাহলে ইংরেজি বর্ণমালায় 26টা আছে, তাহলে 26টা আছে পদ, ফাইনাইট হলো। সসীম, অসীম কোনগুলো? তো এখনই বললাম, বেশি কিছু মাথা ঘামাতে হবে না, এখনই যেগুলো বললাম সবগুলো অসীম সেট। ইনফাইনাইট সেট কোনগুলো? অসীম সেট কোনগুলো? অসীম সেট কি? 1 নম্বর ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার সেট, 2 নম্বর জেড প্লাস কি দেখলাম আমরা? অখণ্ড সংখ্যার সেট, 3 নম্বর জেড ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট, 4 নম্বর দেখলাম কিউ মানে মূলদ সংখ্যার সেট, 5 নম্বর কিউ কমপ্লিমেন্ট অমূলদ সংখ্যার সেট, 6 নম্বর আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেট। বোঝা গেল? তাহলে এগুলো সবগুলো হচ্ছে ইনফাইনাইট নাম্বার। ইনফাইনাইট প্রচুর পরিমাণে এই জিনিসগুলো দরকার। দেখো তোমাকে যদি এখন লিখতে বলতো রোস্টার মেথডে এগুলো, তাহলে রোস্টার মেথডে ডট ডট করে দিতে, তাও হতো, ঠিক আছে? চলো তাহলে প্রথম জিনিস যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে সসীম সেট এবং অসীম সেট। তারপর নেক্সট জিনিস সেটা হচ্ছে একপদী সেট। একপদী, এটা গেল একপদী সেট, সিঙ্গেল টন সেট, বাংলায় বলে একপদী, একপদী সেট। সিঙ্গলটন সেট বা একপদী সেট কাকে বলবো? যেই সেটের মধ্যে একটা মাত্র পদ আছে তাকে বলা হয় একপদী সেট। উদাহরণ, ধরো একটা সেট এ, যেই সেটটার মধ্যে একটা এলিমেন্ট আছে, ধরো এ 1, চলো 1 হতেই পারে, না আর কি আছে? আচ্ছা দেখো একটা সেটের বৈশিষ্ট্য মানে একটা সেট 1 যেহেতু বলে ফেলেছি, 1 বলেছি, তার মানে এটা অবশ্যই সুসংগত। তারপর 1 ডিস্টিংক্ট লাগবে, পৃথক পৃথক লাগবে না, তো একজনই আছে, একজনের জন্য কি আর পৃথক, সবসময় ডিফারেন্টে। তো হ্যাঁ অবশ্যই দুটো প্রথম দুটো দেখলেই তো হয়ে যায়, হয়ে গেল এটা। তাহলে এটা হচ্ছে একপদী সেট যার মধ্যে একটা মাত্র এলিমেন্ট আছে। পরেরটা বেশি ইম্পর্টেন্ট, নাল সেট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, মানে এর নামও অনেকগুলো। নাল সেট, চলো আমি এখানে লিখি, ধরো 1 সেকেন্ড, 4 নম্বর 5 নম্বর এটা কিউ কমপ্লিমেন্ট, আর 6 নম্বর কী ছিল? রিয়েল নাম্বার। চলো নাল সেট, এর আরেকটা নাম ভয়েড সেট, এর আরেকটা নাম এমটি সেট, এর আরেকটা নাম শূন্য সেট,
আর একটা নাম খালি সেট বললেই হলো, এতগুলো নাম। যেই সেটের মধ্যে কোনো পদ নেই সেই সেটকে বলা হয় শূন্য সেট বা নাল সেট বা খালি সেট, ঠিক আছে? কোনো পদ নেই। তাহলে প্রশ্ন সবার প্রথমে এটাই প্রশ্ন যে কোনো যদি পদ না থাকে তাহলে সেটা কি সেট হবে? সেটের সংজ্ঞা কি মেনে চলবে? সেটের সংজ্ঞা কি মেনে চলে? মানে একদম ওয়েল ডিফাইন্ড হয়। তাহলে সেটের সংজ্ঞা বলছে, তাহলে কী হবে এটার? কোনো পদ থাকবে না। তাহলে এটাকে লিখবো কী করে? এটা লেখার উপায় হচ্ছে এর যে চিহ্নটা হবে না, এর চিহ্নটা দেখো, এর চিহ্নটা হবে, এখানে লিখছি, নিচে হয়তো জায়গা হবে না আমার, দেখো এর চিহ্নটা হচ্ছে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দাও, আর ভেতরে কিচ্ছু লিখতে হবে না। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কিচ্ছু লিখতে হবে না, এটা হলো আমাদের চিহ্ন 1 নম্বর। 2 নম্বর জিনিস, 2 নম্বর চিহ্ন অথবা একটা চিহ্ন হচ্ছে এই চিহ্নটা, ঠিক আছে? এই যে চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটা, এটাকে বলা হয় ফাই। এটাকে বলা হয় ফাই। এরকম করে লিখে এরকম কেটে দিবে, এর নাম কি? ফাই। আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, এটার নাম ফাই। তো এইটা লেখা হবে, এটা লেখা হবে, দুটোই লেখা হবে, তাই সেট, ঠিক আছে? এবার আমি একটা এক্সাম্পল লিখবো, একটা কোশ্চেন লিখবো, যে এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউতে আসতে পারে এখান থেকে, ঠিক আছে? সেটা কি দেখো, নিচের কোনটি শূন্য সেট এর চিহ্ন? চলো দেখি, এক এক করে দেখি। চিহ্নগুলো 1 নম্বর, 2 নম্বর, কিচ্ছু নেই। 2 নম্বর হচ্ছে 0 লেখা আছে, মানে কিছুই নেই নাকি? 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে? আর কিছু? চলো আর কিছু লিখবো না, এটি যথেষ্ট। পরীক্ষায় কনফিউজ করার জন্য এতটুকুই যথেষ্ট তোমাদের। তাহলে দেখি কোনটা কোনটা কোন সেট। এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করা আছে, ডাইরেক্ট বলেছি এই দুটো থাকলে অবশ্যই এটা শূন্য সেট। তাহলে এটা কোন সেট? এটা হয়ে গেল শূন্য সেট, এটা শূন্য সেট, তাহলে অবশ্যই এটা ঠিক। পরে ফাই মানে অবশ্যই জানি এটা শূন্য সেট, সবচেয়ে পপুলার এটাই চিহ্ন, শূন্য সেট হয়ে গেল। পরেরটা এটা কি ফাই? না, একদম না। ব্র্যাকেটের ভেতরে একটা দেওয়া আছে, গোল শূন্য দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একপদী সেট যার ভেতর পদটার নাম হচ্ছে শূন্য, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে একপদী সেট, একপদী সেট। দেখবে এরকম এমসিকিউ আছে তোমাদের কোশ্চেনে, বই এসআরদের বইও আছে একপদী সেট। এটাও একপদী সেট, এটার মধ্যে একটাই পদ আছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, মানে সেটের ভেতরে একটা পদ আছে, পদটার নাম ফাই, সেটা আলাদা কথা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সিঙ্গেলটন সেট না, এই শূন্য সেট না। এই দুটো হচ্ছে শূন্য সেট, উপরের দুটো, নিচের দুটো কিন্তু না। বোঝা গেল? পরীক্ষায় কিন্তু আসে এরকম জিনিস। তার মানে যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট পদ থাকবে না সেটাকে বলা হয় শূন্য সেট, কিছু যদি না থাকে। তাহলে এটা কি সেটের শর্ত মানে শূন্য সেট? সেট বলছি কেন এটাকে? দেখো ডিস্টিংক্ট বলেছে, তো আমি বলে ফেললাম তুমি একটা কালেকশন নাও যে কালেকশনের ভেতর কিচ্ছু যেন না থাকে, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড হলো। সবাইকে বললাম, দেখো 10 জন আছে, 10 জন স্টুডেন্টকে বললাম তোমরা একটা সেট তৈরি করো, সেটের মধ্যে যেন কিচ্ছু না থাকে, বা তোমরা একটা বাক্স নাও, সেই বাক্সের মধ্যে কিচ্ছু রাখতে হবে না। তাহলে কেউ কিচ্ছু রাখবে না কেন? কারণ এটা আমি ওয়েল ডিফাইন্ড, খুব ভালোভাবে বলে দিলাম যে কিচ্ছু রাখা যাবে না। তাহলে যেটা একটা কোনো কথা বললাম আর যেটা জেনে সবাই সেম জিনিস বুঝলো সেটাকে ওয়েল ডিফাইন্ড বলা হয়। তাহলে কিছু না রাখার পদ্ধতি, এটাও তো একটা ওয়েল ডিফাইন্ড পদ্ধতি। তারপর বলছে যদি কিছু থাকে এখানে তাহলে এরা কিন্তু সবাই পৃথক পৃথক থাকবে, যদি থাকে তাহলে পৃথক থাকবে, কথাটা হচ্ছে এটা। কেউ নেই তো পৃথক কী হবে? কিছু দরকারও নেই, ব্যাস। তাহলে এটা কিন্তু সেটের শর্ত মানে। অনেক সময় এটা অনেকের মাথায় প্রশ্ন আসে যে শূন্য সেট বলছে, এটা কি সেটের সংখ্যা মানছে, শর্তটা মানছে? তো সেট হতে গেলে যে মিনিমাম শর্তগুলো লাগবে, তো অবশ্যই মানছে। বোঝা গেল? তো হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখলাম। আরেকটা আমাদের ডেফিনেশনে শিখতে হবে, সেটা হচ্ছে একপদী সেট হলো, শূন্য সেট হলো, ব্যাস কমপ্লিট। তাহলে আমাদের ফিউ ডেফিনেশন যেটা আমরা পড়তে চাইছিলাম সেই ফিউ ডেফিনেশনও কমপ্লিট। তাহলে আমরা কী বললাম? সংজ্ঞা কাকে, মানে সেট কাকে বলে, কিছু চিহ্ন পড়ার পাশাপাশি আমরা দেখলাম সেটের কিছু প্রেজেন্টেশন, মানে কীভাবে সেটকে প্রকাশ করা হবে। কিছু সেটের মধ্যে আমরা দেখতে গেলাম যে কিছু পপুলার সেট আছে, যে পপুলার সেটগুলো অ্যাকচুয়ালি সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, 1 2 3 4 এই যে সংখ্যাগুলো পড়ে আসছি, এই সংখ্যাগুলোর কিছু ক্যাটাগরি আছে। আর এই ক্যাটাগরি কোনগুলো? কতগুলো ক্যাটাগরি? n, স্ক্রিপ্ট n, মানে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপর অখণ্ড সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, এই 6 ধরনের সংখ্যা আমরা পড়ে এসেছি। এই সংখ্যাগুলো কোনটার কি নাম এটা কিন্তু সবসময় মুখস্থর মধ্যে থাকা উচিত আমাদের, শিখলাম। তারপর কিছু সংজ্ঞা শিখলাম, ঠিক আছে? এতদূর আমরা আপাতত পড়লাম। নেক্সট আমরা পড়বো এবার সাবসেট, ইম্পর্টেন্ট জিনিস। সাবসেট বানানোর জিনিস পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে? চলো দেখি তাহলে পড়ি সাবসেট কাকে বলে।
দেখো সাবসেটের বাংলাটা হচ্ছে উপসেট, ঠিক আছে। তোমরা যদি ক্লাস করতে করতে বোর হয়ে যাও, একটু ব্রেক নিতে পারো, ব্রেক নিয়ে পজ করো, ঘুরে আসো, তারপর আবার খাতা কলম নিয়ে অবশ্যই বসবে। যেগুলো যেগুলো লেখা হচ্ছে বোর্ডে, যা যা লেখা হচ্ছে সব কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে। কারণ পরবর্তীকালে তোমাদের বইটাও না দেখলে চলবে, তোমরা যে নিজের খাতাটা লিখছো সেই খাতাটা যদি এখানে একবার রিভিশন করে নাও, তোমাদের যথেষ্ট হয়ে যাবে রিভিশনটা, ঠিক আছে। কারণ দেখতে পাচ্ছ বইগুলো কত মোটা মোটা। তো বইয়ের মধ্যে অনেক ডিটেলস দেওয়া আছে, অতটুকু দরকার নেই, আমরা জাস্ট শুধু ছোটোখাটো উপায়ে লিখলেই হলো। সাবসেট, সাবসেট ভেরি ইম্পর্টেন্ট। সাবসেট থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। সাবসেট, সাবসেটের বাংলাটা, সাবসেটের বাংলা হচ্ছে উপসেট, ঠিক আছে। সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। জিনিসটা কি দেখো, ধরো একটা সেট দেওয়া আছে, যেই সেটটা হচ্ছে ধরো এ নামে দিয়ে সেটটা দিলাম 1 2 3, ধরো এই তিনটা বা দুটো নিলাম মাত্র, জাস্ট দাও। এই সেটের মধ্যে মাত্র দুটো পদ আছে। আমি বললাম যে এই যে সেটের মধ্যে দুজন আছে 1 আর 2, এদেরকে নিয়ে নতুন নতুন সেট বানাও। তাহলে কতগুলো সেট বানানো যাবে? নতুন নতুন সেট, এদেরকে নিয়ে নিয়েই সেট বানাতে হবে। তাহলে দেখো কতগুলো সেট বানানো যেতে পারে। দেখা গেলো আমি একটা সেট বানাচ্ছি, A1 নাম দিলাম সেটটা, ঠিক আছে, নাম দিলেও হবে, আমি জাস্ট বানাচ্ছি। দেখো প্রথম সেটটা বানালাম 1, একমাত্র এই পদটা নিলাম আর একটা সেট দিয়ে দিলাম, সেকেন্ড প্যাকেট দিলাম, একটা পদ, এক পদই সেট হলো। তারপর দেখা গেলো 2 নিলাম, এটা ধরো একটা সেট বানালাম, দুটো হলো। তারপর দেখা গেলো আমি ধরো এটা A2 নাম দিলাম, দুটো সেট হলো। এটা ধরো A3 নাম দিলাম, আমি ইচ্ছা মতো নাম দিচ্ছি এটার। আরেকটা কি, আরেকটা ধরো এই যে 1 আর 2 দুটোকেই নিয়ে নিলাম, টোটালটাকেই নিয়ে নিলাম, বানাচ্ছি। কথা কী ছিল যে এখানকার মধ্যেকার পদ সংখ্যাগুলোকে নিয়ে সেট বানাও, তাহলে আমি দুটোই নিলাম। কেউ তো বলবে আমি কিছুই নেবো না, ওটাও তো সেট একটা, আমি দুটোর মধ্যে কিছুই নিলাম না, এটাও একটা সেট। তাহলে কতগুলো সেট হলো? 4টি সেট হলো, 4টি সেট, মানে এটা সাবসেট সবাই, ঠিক আছে, 4টি সাবসেট হয়ে গেল। নেক্সট আরেকটা এক্সাম্পল দেবো, তাহলে আমি একটা নতুন কনক্লুশন লিখবো। এক্সাম্পল, ধরো বি একটা সেট যার মধ্যে আছে A, B, C, ছোটো হাতের ABC। আমি এবার সাবসেট লিখতে বলেছি, দেখো কতগুলো লেখা যাবে সাবসেট। ধরো কেউ একজন বললো আমি কিচ্ছু লিখবো না, ধরো ফাই লিখলো, ধরো নাম দিয়ে লিখতে পারো অথবা কমা কমা দিয়ে, আমি দুটো প্যাটার্নেই লিখছি, তোমরা যেভাবে লিখবো কোনো অসুবিধা নেই। তাহলে একজন বললো আমি কিছুই নেবো না, আরেকজন বলছে আমি শুধু একটা পদ নেবো যেটা হচ্ছে A, আরেকজন বলছে আমি শুধু B নিব, আরেকজন বলছে আমি শুধু C নিব, বোঝা গেলো এতগুলো। নেক্সট দেখা গেলো আরেকজন বলছে আমি A এর সঙ্গে না B নেব, আরেকজন B এর সঙ্গে C, আরেকজন A এর সঙ্গে C বা C এর সঙ্গে একই জিনিস, AC আর C একই জিনিস, আরেকজন বলছে আমি টোটালটাই নিব, A B C টোটালটাই নিব। তাহলে কতগুলো হলো এখানে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি। তাহলে কী হলো? 8টি সাবসেট হলো, ঠিক আছে, 8টা সাবসেট হয়ে গেল। তাহলে মাত্র 3টা পদ ছিল যেখান থেকে কিন্তু 8টা সাবসেট হয়ে গেল, এখানে মাত্র 2টো পদ ছিল যেখান থেকে কিন্তু 4টা সাবসেট হয়ে গেল। এখান থেকে না একটা কনক্লুশন লেখা যায়। এবার আমি যদি খুব বেশি দিই, দেখা গেলো 100টা আমি সেটের পদ দিয়েছি, আমি তোমাকে বলছি বানাও এবার সাবসেট বানাও, তাহলে এইভাবে বানাতে বানাতে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। কতগুলো বানাবে? তাহলে সেটার জন্য তোমাকে যদি বুঝতে হয় যে কতগুলো সাবসেট তৈরি করা যাবে, তার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা নোট হিসেবে লিখবো এখানে, ঠিক আছে, নোট। যদি কোনো সেটে n সংখ্যক পদ থাকে, তবে তার সাবসেট সংখ্যা হবে, সাবসেট মানে উপসেট, সাবসেট সংখ্যা হবে, কতগুলো সাবসেট সংখ্যা হবে? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এতগুলি। চলো এর এক্সাম্পলটা উপর থেকে দেখে নাও। এর এক্সাম্পলটা, এটা ধরো 1 নম্বর, এটা ধরো 2 নম্বর। তাহলে 1 নম্বরে কী ছিল? 1 নম্বর এক্সাম্পল নম্বর 1 কী ছিল? এখানে n মানে কত ছিল? n মানে দেখো কতগুলো পদ ছিল? 2টো পদ ছিল। তাহলে এর সাবসেট সংখ্যা কী হবে? তাহলে সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে 2, তার মানে কতগুলো? 4টি। দেখো 4টা হয়েছে। পরেরটা দেখো এক্সাম্পল নাম্বার 2তে, এক্সাম্পল নাম্বার 2, এটা কতগুলো ছিল? n সমান কত? n মানে 3টে পদ ছিল। তাহলে এর সাবসেট সংখ্যা কত হবে? এর সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8টা পদ হলো। দেখো কত সুন্দরভাবে বলা যাবে। এবার যদি তোমাকে বলে যে যতগুলোই পদগুলো 10টা 12টা 15টা, কোনো ব্যাপার না, বোঝা গেল? খুব সুন্দরভাবে কিন্তু এভাবে ডিসকাস করা যাবে। এবার ধরো, এবার দেখো এই যে সাবসেটগুলো বলেছে না, এই যে সাবসেটগুলো বলেছে, এই সাবসেটগুলোর মধ্যে এই যে নিজেই দেখো নিজেই চলে এসছে, সাবসেটের মধ্যে নিজেই হয়ে গেল না। দেখো দুটো ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবে তোমরা, দুটো ইম্পর্টেন্ট জিনিস রিমেম্বার। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এইটা, আর 2 নম্বর হচ্ছে এইটা।
তুমি যে কোনো সেট নাও না কেন, যে কোনো সেট, ওই দুটো সেটের মধ্যে দুটো সাবসেট থাকবেই। সেটা হচ্ছে একটা হচ্ছে ফাই, ফাই হচ্ছে সবার সাবসেট, পৃথিবীতে যত সেট আছে সবার সাবসেট হচ্ছে ফাই, ঠিক আছে, ফাই হবেই। 2 নম্বর হচ্ছে নিজে নিজেই সাবসেট। দেখা গেলো এই যে সাবসেটটা, এর সাবসেট দেখা গেলো এর নিজেই আসছে না, আসতে পারছে। এর যে এটা হচ্ছে নিজেই দেখো সাবসেট আছে, বোঝা গেল? তো আমাদের এখানে মনে রাখার বিষয় যে পৃথিবীতে দুটো সাবসেট আমরা বানাতে পারবো সবসময়, আর কিছু বানায় না বানায়। সেটা হচ্ছে একটা ফাই আর একটা হচ্ছে নিজেই নিজের কোনো সেট সবসময় নিজের সাবসেট হতে পারে, ঠিক আছে, নিজের সাবসেট হতে পারে, অথবা ফাই এটা একটা সবার সাবসেট। তাহলে ফাই হচ্ছে এমন একটা সেট যেটা সবার সাবসেট, পৃথিবীতে যত সেট আছে সবার সাবসেটকে ফাই। আর নিজের যে কোনো সেট আছে ও নিজেই কিন্তু নিজের সাবসেট হবে। এবার একটা কথা আছে যেটার নাম হচ্ছে প্রপার সাবসেট। এইটা একটু বিতর্কিত বিষয়, ঠিক আছে, আমি একটু বলি কি নাম এটার, প্রপার সাবসেট। এখানে দুটো মতামত আছে, আমি দুটোই বলে দিচ্ছি, তোমরা কি করবে সেটাও আমি বলছি। প্রপার সাবসেট হচ্ছে, দেখো এখানে গ্র্যাজুয়েশনে একটা বই আছে এসকে মাপা, এসকে মাপা বই আমরা গ্র্যাজুয়েশনে পড়েছি বিএসসি করার সময়। তো এসকে মাপার মতামত অনুযায়ী যে দুটো সেট হচ্ছে, একটা হচ্ছে এই যে ফাই সেটটা আর একটা হচ্ছে নিজে, এই দুটোকে বাদ দিয়ে বাকি সবগুলোকে বলা হয় প্রপার সাবসেট। প্রপার মানে যথার্থ সাবসেট, যথার্থ উপসেট। হ্যাঁ, আর বাকি এই দুটো সেট কিন্তু যথার্থ উপসেট না, ঠিক আছে। আমি কি বলেছিলাম প্রথমে, যে এখান থেকে এলিমেন্ট নিয়ে সেট বানাও। দুজন চিটিং করেছে, একজন কেউ কোনো এলিমেন্টই নেয়নি, আর একজন সবটিকে নিয়ে ফেলেছে। তাহলে দুটোই হলো কি, দুটোই এমন দুটো সাবসেট যে দুটো চিটিং করে বানানো, ঠিক আছে। তো এইটা বানানোর সময় একটা মিম আছে না, চিটিং করতা হয়, তো ওরকমই ব্যাপার আর কি। দেখো এখান থেকে যখন এটা বানানো হয়েছে, এই দুটো সেটকে এখানে ওই মিমটাই হয়েছে, চিটিং করতা হয়। তো বাকিগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে সেট বানিয়েছে, একদম শর্ত মেনে বানিয়েছে, যদিও এই কথা অনুযায়ী ঠিক বানিয়েছে, অসুবিধা নেই, বাট যথার্থ সাবসেট। এই জন্য এসকে মাপা মনে করে যে এই যে সেটটা আছে, নিজেকে বাদ দিয়ে এবং ফাইকে বাদ দিয়ে বাকি সবাই প্রপার সাবসেট। বাট তোমরা এসএন দিয়ে পড়বে ক্লাস 12-এ, এটাই হচ্ছে ব্যাপার, যে এসএন দিয়ে পড়বে এবং এসএন দিয়ে ইউজ করা আছে যে নিজেকে বাদ দিয়ে, এইটাকে বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে প্রপার সাবজেক্ট। এটা একটু বিতর্কিত বিষয়। এবার তোমরা কোনটা করবে পরীক্ষায় আসলে? তোমরা এসএন দেরটা করবে। তোমরা যদি এসএন দে পড়ছো, ক্লাস 12-এ সবাই এসএন দিয়েই পড়ে, তোমাদের এই বইটাই ফলো করা হয়, এবং ক্লাস 12-এর যে বইগুলো আছে সেই বইয়ে কিন্তু এটাই ডিসকাস করা আছে যে এইটা বাদ দিয়ে, মানে নিজেকে বাদ দিয়ে বাকি যে সেটগুলো আছে সেগুলো সবাই প্রপার সাবসেট, যথার্থ সাবসেট, নিজেকে বাদ দিয়ে। এই জন্য প্রপার সাবসেটের যখন আমরা বলবো যে প্রপার সাবসেট কতগুলো হয়, প্রপার সাবসেট কতগুলি, তাহলে এর যে শর্তটা হবে, এই শর্ত হবে মোট সাবসেট তার থেকে একটা কম। দেখো মোট সাবসেটের ফর্মুলা কি, 2 টু দি পাওয়ার n, তাহলে প্রপার সাবসেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, বোঝা গেল? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমি এখানে একটা কোশ্চেন লিখবো এবং কোশ্চেন লিখে নিয়ে তোমাদের আনসারটা বোঝানোর চেষ্টা করবো। দেখো কি জিনিস এটা, কোনো পদে, এটা তোমাদের এসএন এর কোশ্চেন, কোনো সেট এ 5টি পদ থাকলে তার মোট সাবসেট ও প্রপার সাবসেট কতগুলি হবে, ঠিক আছে? দেখো কোশ্চেন তো কতগুলি হবে, 5টা পদ বলেছে, তার মানে n এর মান কত হলো, n এর মান 5 হলো। সাবসেট কতগুলো হবে, তাহলে সাবসেটের ফর্মুলা লাগিয়ে দিই। সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, n মানে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার কত 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 2 এর পাওয়ারে 5 মানে হয় 32, গুণে নাও 32। এবার যদি হলো প্রপার সাবসেট, তাহলে কত, ফর্মুলা কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 32 মাইনাস 1 মানে একটা কম, সবসময় আমরা জানি 31 হয়ে গেল। এইভাবে কিন্তু পরীক্ষায় তোমরা এটাই ইউজ করবে, ঠিক আছে, যে 32 মাইনাস 1 হয়ে গেল 31। পরেরটা নেক্সট, তাহলে আমরা কি বললাম, সাবসেট পড়লাম। আরেকটা জিনিস যেটা বলা হয় সুপারসেট। দেখো এরা প্রত্যেকটাই হচ্ছে সাবসেট, কার সাবসেট এর, তাহলে এ হলো আবার কিন্তু সুপারসেট, বি হলো সুপারসেট। তো আমি একটা চিহ্ন নিয়ে ডিসকাস করব, আমি এটা বুঝলাম। হ্যাঁ দেখো যেগুলো বোর্ডে লিখছি প্রত্যেকটাই কিন্তু টুকবে তোমরা খাতায়, ঠিক আছে, পজ করে নেবে একটু এটা ক্লাসটা, তারপর টুকতে শুরু করবে, ঠিক আছে। দেখো তো সাবসেটের যে চিহ্নটা আছে না, সাবসেট ভার্সেস প্রপার সাবসেট, চিহ্নটা দেখি। তো সাবসেটকে দেখো, ধরো বললাম যে এ আরেকটা হচ্ছে বি। তো এর ধরো এর মধ্যে 1
2 3 ছিল, আর বি এর মধ্যে দেখা গেল 1 2 3 4 5 ছিল। তাহলে আমরা বলতে পারবো না যে এখান থেকে এটা বানানো হয়েছে, ঠিক আছে, 1 2 3 এখানে নেওয়া হয়েছে। তার মানে এ হলো কার, বি এর সাবসেট, কে ছোট, এ ছোট, তার মানে এ সাবসেট এইভাবে দেওয়া হবে, ঠিক আছে, এ সাবসেট বি। এইটা হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন, এটা হচ্ছে প্রপার। বাট তুমি এইভাবে লিখতে পারো যে এ সাবসেট বি, এ হলো বি এর সাবসেট। নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় সাবসেট, আর দাগ না দেওয়া থাকলে এইভাবে বলা হয় প্রপার সাবসেট। বোঝা গেল? তাহলে প্রপার সাবসেট কোনটা, কীভাবে চিহ্ন, এইভাবে চিহ্ন। কিন্তু নর্মালি তুমি যদি বুঝতে না পারো এটা প্রপার কি প্রপার নয়, তাহলে এইভাবে আমরা ইউজ করবো, সাবসেট হিসেবে ইউজ করবো। সবসময় বুঝতে নাও পারি প্রপার কি প্রপার নয়, এইভাবে এমনভাবেই বলে দেওয়া আছে, দেখা গেলো কোশ্চেন যেখানে প্রপার বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে যদি বলে তাহলে এক্ষেত্রে ডেফিনেটলি এটা তো হচ্ছে প্রপার সাবসেট। কারণ এর নিজেই বাদে বাকি সবাই প্রপার, নিজে বাদ দিয়ে, তো এটা তো নিজে নেই, 1 2 3 আছে, তাহলে এটা হলো কি এইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রপার সাবসেট বললে আমরা এইভাবে চিহ্নটা ইউজ করবো, আদারওয়াইজ সাবসেট বললে এইভাবে চিহ্নটা ইউজ করবো, ঠিক আছে। এবার দেখো এইটা হচ্ছে এখান থেকে বানানো, তাহলে এটা সাবসেট, তাহলে এটাকে কি বলবে, এটা হচ্ছে সুপার সেট। কি বলে এটাকে, সুপার সেট। এটাকে কি বলে, সাব সেট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সুপার সেট আর এটা হচ্ছে সাবসেট। আই হোপ বোঝা গেল কি বলতে চাইছি আমি। ক্লিয়ার? সুপারসেট, সাবসেট। আরেকটা সাবসেটের যেটা জিনিস আমাদের যেটা জানতে হবে, সেটা খুব কাজে লাগবে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে এরকমের জিনিস। দেখো সাবসেট আমরা কখন বলবো যে একটা পদ আরেকটার সাবসেট, যে কোনো একটা এলিমেন্ট একটা সেটের মধ্যে আছে এবং ওটা যদি ওর বড়টার মধ্যেও আরেকটার মধ্যেও থাকে, তাহলে আমরা বলবো এইটা হচ্ছে এটার সাবসেট। আবার কি বলতে চাচ্ছি, এর মধ্যে এই পদটা আছে, এটা এখানেও আছে, এর মধ্যে এই পদটা আছে, এখানেও আছে, তার মানে এখানকার পদগুলো যদি এখানকারও পদ হয়ে যায় তাহলে এটা হচ্ছে সাবসেট, ঠিক আছে। তাহলে সাবসেট কখন বলবো আমরা হচ্ছে সাবসেটকে এইভাবে বলবো, এটা অবশ্যই নোট ডাউন করবে সাবসেট লেখার সময়, যে এক্স নামে কেউ একজন এর মধ্যে আছে এবং আমরা এটা দেখে বলতে পারছি যে এক্স বি এর মধ্যেও আছে, ইমপ্লাইজ দ্যাট চিহ্নটা, তাহলে আমরা পরের লাইনে কিন্তু বলতে পারবো যে এ হলো বি এর সাবসেট। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা পরে তোমরা বুঝতে পারবে কত ইম্পর্ট্যান্ট, এখন হয়তো বুঝতে পারবে না, বাট এটা লিখে নাও যে কোথাও যদি এরকম দেখে এরকম দেখা যায় অথবা এরকম থেকে এরকম লেখা যাবে, এটা থাকলে সাবসেট লেখা যাবে, সাবসেট থাকলে এরকম লেখা যাবে, যে এর মধ্যেকার কোনো একটা এলিমেন্ট থাকলে বি এর মধ্যেও চলে যাবে, তাহলে ওটাকে সাবসেট বলে, অথবা এর মধ্যেকার কোনো এলিমেন্ট থেকে বি এর মধ্যে চলে গেলো তাহলে ওটাকে সাবসেট বলা হয়, ঠিক আছে। দেখো এখানকার মধ্যেকার এলিমেন্ট আমরা শিওর বলতে পারবো, তাহলে এখানেও আছে, বোঝা গেল, সাবসেট হলো। তাহলে আমরা সাবসেট পড়ে ফেললাম। ইউনিভার্সাল সেট বলি, দেখো ইউনিভার্সাল সেট কোনটা, যেটা বড় সেট, এই সেটটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রপার সাবসেট। তো প্রপার সাবসেটটাই আসলে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সাবসেট যদি বলা যায়। এখানে যদি বলে ইউনিভার্সাল কোনটা, তাহলে আমি বলবো এটা। আমাদের যদি দুটো সেট দেওয়া থাকে তাহলে যেটা বড় সেট হয় সেটা ইউনিভার্সাল সেট হয়, সেখান থেকে টানা হয়ে যায়। যদি সেট না বলা থাকে তাহলে আমাদের যে এন, তারপর কী লিখলাম, জেড প্লাস, তারপর কিউ সি আর, এগুলোকে আমরা ইউনিভার্সাল সেট হিসাবে ইউজ করব। ইউনিভার্সাল সেট মানে বড় সেট যেখান থেকে অন্য পদগুলো টানা হয়েছে। আমি যদি বলি এখান থেকে এখানকার ইউনিভার্সাল সেট কোনটা, তো এইটার থেকে এটা। কিন্তু যদি বলি এটার কোনটা, তো এটা আমরা বলে দিচ্ছি যে ন্যাচারাল নাম্বার থেকে টানা হয়েছে এই সেটগুলো, এইগুলো অ্যাকচুয়ালি কোন নাম্বারের অংশ, এই নাম্বারগুলো, তাহলে এটা বলতে পারি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট তেমন আমাদের কাজে লাগবে না, ঠিক আছে। তাও আমাদের জানতে হবে কী জিনিস, প্রপার সুপার সাবসেটই অ্যাকচুয়ালি এক ধরনের ইউনিভার্সাল সাবসেট, মোটামুটি একই ধরনের জিনিস। ওকে, পাওয়ার সেট থাকলো, ভেন ডায়াগ্রাম থাকলো, পাওয়ার সেট অবশ্যই পড়বো, ইকুয়াল সেট পরে পড়ছি, আগে পাওয়ার সেট পড়ছি। পাওয়ার সেট খুব সোজা, এখান থেকেই বানানো যাবে। পাওয়ার সেট, ধরো একটা সেট দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, তো এটা আমরা মানে ছোটো ধরো একটা সেট দেওয়া আছে, সেটটার নাম এ, এই সেটের মধ্যে দুটো পদ আছে, একটা 1 আর একটা 2। আমাকে বললো যে এই দুটো সেট দিয়ে তুমি সাবসেট বানাও, ঠিক আছে। তো বানাচ্ছি আমি, এই দুটো সেট দিয়ে সাবসেট বানাচ্ছি, তো একটা হবে 1, একটা হবে 2, একটা ওই যে 5, আর একটা হচ্ছে ও দুটোই, মানে 1 আর 2, বোঝা গেল। এইটা বলছে এগুলোকে দিয়ে, এগুলো সবগুলো নিয়ে যদি একটা সেট বানাই, বুঝতে পারলো, সাবসেটগুলোই যদি সেটের মধ্যে নিয়ে দিই, যতগুলো সাবসেট আছে সেই সব সাবসেটগুলো নিয়ে যদি একটা সেট বানাই, তাহলে যেই সাবসেট তৈরি হয় সেই সেটটাকে বলা হয় পাওয়ার সেট। ক্লিয়ার? তাহলে এটাকে কী বলে, পাওয়ার সেট। পাওয়ার সেট, এই পাওয়ার সেটটাকে লেখা হবে পি অফ এ, মানে পাওয়ার সেট অফ এ থেকে বানানো একটা সেট। এ সেট দেওয়া ছিল, ওটা থেকে পাওয়ার সেট। এটা যদি বলি, দেখো বি সেটটা দেওয়া ছিল, তাহলে এই সবগুলো নিয়ে দেখা গেলে এই যতগুলো সাবসেট আছে এই সবগুলো নিয়ে যদি আমি একটা সেট বানাই, এই যে দেখো সেট বানালাম, এটাকে কী বলবো, পি অফ বি, মানে বি এর পাওয়ার সেট। বোঝা গেল? পাওয়ার সেটের মধ্যে কতগুলো পদ থাকবে, তো যতগুলো সাবসেট হবে, ঠিক আছে। তাহলে নোট
পাওয়ার সেট এর পদ সংখ্যা। কতগুলো পদ থাকে পাওয়ার সেটে? তো আমরা জানি যতগুলো সাবসেট থাকে, আর সাবসেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে পাওয়ার সেটেও 2 টু দি পাওয়ার n। দেখো এখানে তিনটা ছিল, তিনটা থেকে 8টা সেট তৈরি হয় না সাবসেট, তো দেখো 8টাই আছে। তো জিনিসটা তো সোজা না, যে যতগুলো সাবসেট হবে সেই সাবসেটগুলোকে নিয়ে যদি আমি সেট বানাই তাহলে ওই সেটটা হবে আমার কিন্তু পাওয়ার সেট। বোঝা গেল? আই হোপ এই জিনিসটা তোমাদের বোঝা গেছে হয়তো। ঠিক আছে, ক্লিয়ার যে পাওয়ার সেট কাকে বলে। তারপরে পাওয়ার সেট হলো, এবং পাওয়ার সেটের মধ্যে কতগুলো কি আছে সেটা দেখলাম। নেক্সট হচ্ছে ইকুয়াল সেট। প্রায় 1 ঘন্টা আমাদের হয়ে আসছে, প্রায় হয়ে গেছে। ইকুয়াল সেট মানে সমান সেট। ইকুয়াল সেট, ইকুয়াল মানে সমান, বাংলায় কি বলে? সমান সেট। এটা আমাদের প্রথম ক্লাস। এরকম কিন্তু থিওরির আরও 3টে ক্লাস, 2টো ক্লাস হবে। ঠিক আছে, টোটাল 3টে ক্লাসে সম্পূর্ণ সেট থিওরি কমপ্লিট করে দেওয়া হবে, সেট তত্ত্বের। এবং তারপর একটা বড় কোশ্চেনের ক্লাস, তারপর 2টো শুধু MCQর ক্লাস। বলছি তো ক্লাস করো। নাম শিখেছি সিরিজটার, টার্গেট 40-এ 40, আর আমার টার্গেট 40-এ 40 যেন পেতে হয়। ঠিক আছে, আর এতটুকু শিওর যে এই ক্লাসগুলো যদি তোমরা ঠিকঠাক করো কন্টিনিউ, তোমাদের টিউশন না পড়লেও তোমরা অনেক ভালো শিখে যাবে। আমি চেষ্টা তো এটাই করবো। ঠিক আছে, সবাইকে সবাই শেখাতে পারে না, কিন্তু আমি চেষ্টা করবো যেন যতটা ম্যাক্সিমাম পারা যায় আর কি। 2জন 4জনও যদি শেখে অনেক কাজে দেবে। জাস্ট একটাই মানে রিকোয়েস্ট, তোমরা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। ঠিক আছে, যাতে তোমাদের বেনিফিট হচ্ছে তো আমারও যেন বেনিফিট হয়। তোমাদের শেয়ার, তোমাদের সাবস্ক্রাইব অনেক ম্যাটার করে আমার ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট। ইকুয়াল সেট, সমান সেট। তো ধরো 2টো সেট সমান, A ইকুয়াল B, এইটা ঠিক আছে। তার মানে A এর যতগুলো পদ আছে সব B এর মধ্যে আছে, আর B এর যতগুলো পদ আছে সব A এর মধ্যে আছে। এখনই দেখলাম এই জিনিসটা কি, যে A এর যতগুলো পদ আছে সব B এর মধ্যে আছে, এইটাকে বলা হয় A সাবসেট B। B এর যতগুলো পদ আছে সব A এর মধ্যে আছে, এইটাকে বলা হয় B সাবসেট A। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে 2টো সেটকে সমান তখনই বলা হবে, 2টো সেটকে ইকুয়াল তখনই বলা হবে যখন একটা সেট আরেকটার সাবসেট হবে, এইটা আবার এটার সাবসেট হবে, এটা এটার সাবসেট, এটা এটার সাবসেট। এইটা দিয়ে আমরা অনেক কোশ্চেন প্রমাণ করবো। দেখে কিন্তু খুব ইজি মনে হচ্ছে জিনিসটা, না সহজ জিনিস। দেখো প্রথম দিন আমরা পড়ছি সহজ সহজ জিনিসই পড়বো, অসুবিধা নেই। ঠিক আছে, আর চ্যাপ্টারটা আমরা যতদিনই পড়বো আমাদের আশা করি সহজই লাগবে। তো দেখো কি বললাম, তো এই যে সেটটা, 2টো সেটকে কখন ইকুয়াল বলবো? যখন একটা আরেকটা সাবসেট হবে এবং ওটাও এটার সাবসেট হবে। এবার যদি এটাকে যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে লিখি তাহলে সেটা কি বলা যাবে? সেটা বলা যাবে, দেখো সাবসেট কীভাবে বলে, যে এক্স যদি A এর মধ্যে থাকে ইমপ্লাইজ এক্স B এর মধ্যে থাকবে। বোঝা গেল? এটাকে উল্টা দিক থেকে কী বললেন, ওয়াই দিয়ে যদি লিখি তাহলে ওয়াই B এর মধ্যে থাকা ইমপ্লাইজ ওয়াই A এর মধ্যে থাকা। হয়ে গেল ম্যাথমেটিক্যাল, এটাও বলা থাকতে পারে অথবা এটা। ঠিক আছে, 2টো সেটকে ইকুয়াল বলবো, তাহলে আমাদের কাজ হয়ে গেল যে কাকে বলে ইকুয়াল সেট। এখন খালি আস্তে 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 বোঝো। তোমরা এখন মনে হবে যে এগুলো দিয়ে অঙ্ক কীভাবে করবো, কীভাবে সলভ হবে, কিন্তু যখন অঙ্ক করানো হবে তখন দেখবে যে প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে ফিট হয়ে যায়। আমরা টুলস কালেক্ট করছি অঙ্ক তৈরি করার, মানে অঙ্ক সলভ করার। ঠিক আছে, যখনই আমরা দেখো প্রথমে আমরা সরল করতে শিখিনি, ওই সরল করতে শেখার জন্য আমরা নাম্বার শিখেছি, 1 2 3 4 শিখেছি, তারপর যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, গুণ শিখেছি, ভাগ করেছি। এই সবগুলো যখন শিখে গেছি তখন আমরা কিন্তু নেমেছি যে সরল করতে এবং পেরেছি। এইভাবে এরকম টাইপের ব্যাপার। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখো ভেন ডায়াগ্রাম মানে কিছুই না, ছবি এঁকে দেখা। যে ক্ষেত্রফল দিয়ে আমরা ছবি এঁকে দেখব। ধরো A সেট আছে, একটা A সেট আছে, আর একটা B সেট আছে। এই সেটগুলোকে এই যে কিছু জায়গা দিয়ে গোল গোল চিহ্ন দিয়ে, চারকোনা চিহ্ন দিয়ে দেখানো, এগুলোকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, এই যে ধরো এটাকে A সেট বলে দিলাম, A সেট, এই যে জায়গাটা হচ্ছে আমার A সেটের জায়গা, বোঝা গেল? B সেটের এই ভেন ডায়াগ্রাম পরে করবো, আজকে একটু বলছি ভেন ডায়াগ্রাম, এর পরের দিন যখন ইউজ করবো তখন ভেন ডায়াগ্রাম আমরা শিখবো। দেখো এটা ভেন ডায়াগ্রাম দিয়ে যদি সাবসেট দেখাই তাহলে কীভাবে দেখাতে হবে? ধরো আমি বললাম A সাবসেট B, দেখো প্রপার সাবসেট হয়ে গেল A সাবসেট বা সাবসেট। সাবসেট দেখাতে হলে আমরা এইভাবে দেখো, এই যে দেখো A, এটা A সাবসেট B, মানে কে বড়? দেখো B বড়, B 3 মার্কসে দেখো, তাহলে B বড়। তারপরে দেখো এইটা হচ্ছে A আর এইটা হচ্ছে B, দেখো B এর ভেতরে A ঢুকে আছে। ঠিক আছে, B এর কিছু অংশ নিয়ে A তৈরি হয়েছে, দেখো ছবি দিয়ে দেখালাম, এটাকেই ভেন ডায়াগ্রাম বলে, আর কিচ্ছু না। বোঝা গেল? তাহলে এরকম কিন্তু চিহ্ন দিয়ে ভেন ডায়াগ্রাম। পরের দিন ভেন ডায়াগ্রামের যখন আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো যখন পড়বো তখন কিন্তু ভেন ডায়াগ্রাম আস্তে আস্তে শিখবো। আশা করি আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসটা 1 ঘন্টা 5 মিনিট প্রায় হয়েই আসছে। হ্যাঁ, তো এই ক্লাসটা মোটামুটি তোমরা শিখতে পারলে কিছু হলেও। যদি কোথাও প্রবলেম থাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সলভ করার।
অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি বারবার বলছি সিরিজটা দেখো, কমপ্লিট করে। 16টা ক্লাসের সিরিজ হবে, টোটাল ইউনিটটা কমপ্লিট হবে। তোমাদের যে ইউনিট 1 আছে, ঠিক আছে, এই যে ইউনিট 1 দেখতে পাচ্ছি আমি, ইউনিট 1-এ সেট, রিলেশন অ্যান্ড ফাংশন, এই 3টা যে অংশ দেওয়া আছে, এই 3টা অংশের জন্য 16টা ক্লাস রাখা হয়েছে। যেখানে যে সেট থিওরি আছে, এই সেট থিওরির জন্য তোমাদের ক্লাস রাখা হয়েছে 6টা, ঠিক আছে। তারপর রিলেশন পার্টটা আছে, ওখানে 4টা, আর ম্যাপিং যে ফাংশন যে পার্টটা আছে, ওখানে আবার 6টা। এই নিয়ে 16টা ক্লাস টোটাল থিওরি, টোটাল কমপ্লিট হয়ে যাবে। 16 ঘন্টাও হবে না, তার থেকে কমই হবে, 12-13 ঘন্টার টোটাল সিরিজটা হবে। এবং দেখে নিলে তোমরা কিন্তু ফুললি নাম্বার পেয়ে যাবে, এতটুকু। চলো তাহলে ঠিক আছে, নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে, হ্যাঁ।